প্রিয় শিক্ষার্থী হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিলরুবা আপু বলবেন যে সবকিছু ঠিক আছে কিনা। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিক আছে? জি স্যার, এখন সবকিছু ঠিক আছে। আচ্ছা, ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ক্লাসটি শুরু করি। আর ক্লাসের শুরুতে একটু ঘোষণা দিয়ে দিই যে আগামী 14ই মার্চ থেকে লিখিত ব্যাচের ক্লাসটি শুরু হচ্ছে। অলরেডি রুটিন দিয়ে দিয়েছি। জি স্যার। দুই দিন 2 দিন করে ক্লাস হবে এবং একদিন করে পরীক্ষা হবে। এমসিকিউ এবং লিখিত ব্যাচের পরীক্ষা শুক্রবারে হবে। একই সময় উল্লেখ করেছি। সেটা দেখা যাচ্ছে যে একই সময়ে প্রশ্ন দিয়ে দিতে পারি অথবা একটু আগে পরে দিয়ে দিতে পারি। তো 9:30 থেকে বা 9টা থেকে এমসিকিউ শুরু হলো, তারপর পরই আবার 9:30 থেকে রিটেন শুরু হলো। এটা পরবর্তীতে আবার ফিক্সড করে দিব। আর রমজান মাসে 2 দিন এমসিকিউ, 2 দিন রিটেনের ক্লাস হবে। আবার ঈদের পরে হয়তো বা এমসিকিউ আবার 3 দিন করব, আর রিটেন 2 দিন। এভাবে চলতে থাকবে। তো আসলে 9 তারিখে, আগামী 9 তারিখে ভাইবার সর্বশেষ যে মৌখিক পরীক্ষা বার কাউন্সিলে, সেটা শেষ হয়ে যাবে। তারপরে হয়তো বা 10 দিনের মধ্যে 24 সালে যারা বের হচ্ছে ব্যাচ, তাদের রেজাল্ট হবে। তারপরে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমাদের নেক্সট এমসিকিউ পরীক্ষা, রিটেন পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তো সেই অনুসারে আমরা ক্লাসের সংখ্যা কম বেশি করে আমরা কোর্সটা কমপ্লিট করতে পারবো। তবে পেনাল কোডটা আজকে শেষ হয়ে যাবে। আজকে সর্বশেষ ক্লাস, 12তম ক্লাস, 12 পাঠ। তো এই ক্লাসের মাধ্যমে পেনাল কোড শেষ হলেও, যেহেতু পেনাল কোড চলাকালীন অনেকেই ভর্তি হয়েছেন, আবার এখনো ভর্তি হওয়ার জন্য কথা বলছেন অনেকেই, তো পেনাল কোডটা রিপিট হবে। অন্যান্য সাবজেক্ট হয়তোবা আর প্রপারলি রিপিট হবে না, কিন্তু র্যাপিড রিভিশন বলে আমি শেষের দিকে একটা রিভিশন করাই, যেটা খুব দ্রুত হয়তোবা এক একটা সাবজেক্টের জন্য এক একটি করে ক্লাস থাকতেই পারে মূল মূল জায়গায়, এবং সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো যেহেতু সব ঠিক আছে, তো ক্লাসটি শুরু করি। আজকে ধারা 463 থেকে 511 আলোচনা করা হবে। এখানে আমরা গত ক্লাসে সপ্তদশ অধ্যায় অর্থাৎ 17 অধ্যায়, যেটা অফেন্স এগাইনস্ট প্রপার্টি, সম্পত্তির বিরুদ্ধে বা সম্পত্তি সংক্রান্ত যে অপরাধ, সেগুলো আমরা শেষ করেছি 2টা ক্লাসে। আমরা আজকে অষ্টাদশ অধ্যায় শুরু করব। ধারা 463 থেকে পর্যন্ত আছে জালিয়াতি, মিথ্যা দলিল তৈরি, ট্রেডমার্ক এবং নোট জালকরণ। নোট বলতে ব্যাংক নোট, যেটাকে বলা হচ্ছে টাকা। আমরা আমাদের বাংলাদেশের নোটকে টাকা বলা হয়। ইংরেজিতে ফর্জারি, মেকিং ফলস ডকুমেন্ট, ট্রেডমার্ক, কাউন্টারফেইটিং, কারেন্সি নোট অর ব্যাংক নোট। এখানে স্পেলিংটা একটু ভুল আসছে, ব্যাংক নোট হবে এটা। এটা ঠিক করে নেবেন একটু, সবার কাছে নোট আছে। ধারা 463 পড়ি, জালিয়াতি, ফর্জারি। সংজ্ঞা, এখানে ইংরেজিতে যেটা বলা হচ্ছে হুইভার, মানে যে কোনো ব্যক্তি মেক্স এনি ফলস ডকুমেন্ট অর পার্ট অফ এ ডকুমেন্ট with intent to cause damage or injury to the public or to any person or to support any claim or title or to cause any person to part with property or to enter into any express or implied contract or with intent to commit fraud or that fraud may be commits forgery। এখানে এই যে উপরে ইংরেজি বাক্য আমরা 4টা লাইন পড়লাম, এটার বাংলা করলে সহজে যেটা মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি, জনগণ অথবা কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন বা প্রতারণা করার উদ্দেশ্যে মিথ্যা দলিল প্রণয়ন করলেই সেটা হবে জালিয়াতি। তাহলে জালিয়াতি সবসময় কিন্তু ডকুমেন্টের সাথে রিলেটেড হবে। আর এমনি যদি সেটা হয় তাহলে তো সেটা প্রতারণা হবে, ফ্রড হবে। ফ্রড মানে প্রতারণা বা চিটিং হবে যদি সেটা ডকুমেন্টেশন
না থাকে কিন্তু ডকুমেন্টেশন যদি থাকে, রিটেন ডকুমেন্ট থাকে, রিটেন ডকুমেন্টের মাধ্যমে লিখিত আকারে যদি কোনো প্রতারণা করা হয় সেটা কিন্তু ফর্জারি। তাহলে প্রতারণা এবং ফর্জারি বা জালিয়াতির মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে প্রতারণা প্রতারণা শুধু মৌখিকভাবে হতে পারে, আর এর সাথে যদি ডকুমেন্টেশন মানে কোনো দলিল পত্র বা লিখিত কোনো বিষয় জড়িত থাকে তাহলেই সেটা কিন্তু প্রতারণার সাথে জালিয়াতিও যুক্ত হয়ে যেতে পারে। তো জালিয়াতি হতে হলে অবশ্যই কোনো ডকুমেন্ট থাকতে হবে, কোনো ডকুমেন্টারি লিখিত বস্তুই হতে হবে। অলিখিত হলে সেটা ফর্জারি বা জালিয়াতি হবে না। এটা হচ্ছে মুখ্য শর্ত জালিয়াতি হওয়ার জন্য। তো এই ধারা থেকে আমরা সংজ্ঞাটা বুঝতে পারলাম। এবার এই ধারার মধ্যে আমরা যেটা বুঝতে পারছি মিথ্যা দলিল প্রণয়ন। মিথ্যা দলিল প্রণয়নটা আবার কি জিনিস সেটা আমরা জানতে পারবো পরবর্তী সেকশন ধারা 464-তে। মিথ্যা দলিল প্রস্তুতকরণ বা প্রণয়ন যেটাই বলে না কেন ইংরেজি মেকিং এ ফলস ডকুমেন্ট, এটার সঙ্গে যেটা বলা হচ্ছে মূলত তিনটি উপায়ে মিথ্যা দলিল প্রস্তুত করা হয়। তাহলে এই যে তিনটি তিনটি শব্দটিকে আন্ডারলাইন করেছি। প্রশ্ন আসতে পারে কয় উপায়ে মিথ্যা দলিল প্রণয়ন করা হয়? উত্তর হবে তিনটি উপায়ে। তাহলে কয়টি সংখ্যাটাও কিন্তু জরুরি, তিনটি। তো তিনটি কি কি? প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। এই তিনটি উপায়ে কি কি আমরা এখনই জেনে নেব। প্রথমত, প্রতারণামূলকভাবে আংশিক প্রস্তুত বা স্বাক্ষর বা সিলমোহর সম্পাদন করে কোনো দলিল প্রস্তুত বা উক্ত উদ্দেশ্যে চিহ্ন স্থাপন করেন। চিহ্ন বলতে কোনো সাইন দেওয়া, কোনো সিল ব্যবহার করা, এগুলোকে বোঝানো হচ্ছে। তো এইভাবেই কিন্তু মিথ্যা দলিল প্রণয়ন করা যেতে পারে। মিথ্যা দলিল যদি প্রণয়ন হয়ে যায় সেটা কিন্তু ফর্জারির পর্যায়ে চলে যাবে। প্রতারণামূলকভাবে কোনো দলিলের কোনো অত্যাবশ্যকীয় অংশ কেটে পরিবর্তন করণ। আমার কাছে একটি মামলা আসছে, আমি বাদী হয়ে বাদীর পক্ষে মামলা ফাইলিং করেছি। সেটা হচ্ছে যে আসামি, আহ, বাবা এবং ছেলেকে আসামি করেছি, তারা কি করেছে মূল একটা দলিল, যে দলিলে সে সম্পত্তি ক্রয় করেছে এবং সেখানে একটা দাগ নম্বর আছে 46 86, 46 88, 88, 4688, এটা হচ্ছে দাগ নাম্বার, আমার মনে আছে, কিছুদিন আগে ডেটটা ছিল। তো এই যে শেষে 88 হবে 88, এই 88-র 8টাকে সুন্দর করে কি করেছে, টেম্পার করেছে। টেম্পার করা বলতে একটু ঘষে লেখাটা তুলেছে মূল দলিল থেকে। স্ট্যাম্পের উপরে কিন্তু একটু ব্লেড দিয়ে যদি ঘষা হয় তাহলে লেখা উঠে যায়। তো তারপরে কলম দিয়ে সূক্ষ্মভাবে সেখানে 8কে 6 করা হয়েছে এবং কথাতেও কিন্তু ওই 88-কে 86 করা হয়েছে। তো দুই জায়গায় টেম্পারটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ ঘষে যদি কলম দিয়ে লেখা হয় তাহলে কিন্তু বোঝা যাবে। আর আগের দলিল যেহেতু কলম দিয়েই লেখা ছিল, কিন্তু পুরাতন লেখা মানে আর নতুন কলম দিয়ে নতুন লেখার মধ্যে সামান্য তো পার্থক্য বোঝা যাবে। তো সেই দলিলের আমি স্ক্যান করে একটা ছবি, মানে স্ক্যান তো করা যাবে না কারণ দলিলটা আছে আসামির কাছে, সেটা গোপনে আমার বাদী ছবি তুলে নিয়ে আসছে, সেইটা ছবি অ্যাটাচ করে এবং অন্যান্য প্রমাণ দিয়ে এই জালিয়াতির মামলা করে দিয়েছে। সে দলিলটা ব্যবহার করে সে আবার ওই ভিন্ন একটা যে দাগ তৈরি করলো ওই দাগের সম্পত্তি আবার খারিজ করে নিয়েছে। তার মানে কম মূল্যবান সম্পত্তির দাগকে বেশি মূল্যবান সম্পত্তির দাগে পরিণত করে সে সেই সম্পত্তিটা দখল করার চেষ্টা করছে, কিন্তু আদৌ সেটা বিক্রি হয়নি। যেটা বিক্রয় করেনি সেটা নেওয়ার চেষ্টা করছে। তো এটা স্পষ্ট জালিয়াতি, মামলা করে দিয়েছি, মামলা সমন হয়েছে। নেক্সট ডেট দেখা যাক কি হয়। তো এই যে দ্বিতীয় যে পয়েন্ট, প্রতারণামূলকভাবে কোনো দলিলের কোনো অত্যাবশ্যকীয় অংশ কেটে পরিবর্তন করা। তো এই যে দাগ নাম্বারটা দলিলের কেটে সে পরিবর্তন করেছে, তার মানে সে জালিয়াতি করেছে। তৃতীয়ত, প্রতারণামূলকভাবে কোনো উন্মাদ বা নেশাগ্রস্ত ব্যক্তির নিকট হতে স্বাক্ষর সিলমোহর গ্রহণের মাধ্যমে দলিল প্রস্তুতকরণ। তাহলে এই তিনটি পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে, কারণ লিখিততেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে তিনটি পয়েন্ট কি কি সেটা সংক্ষেপে আপনাদের মনে রাখতে হবে। বলে রাখা ভালো, ডিটেলে লিখার আগে আপনাকে সংক্ষেপে মনে রাখতে হবে, তারপরে ডিটেলের লেখা তো আমি লিখিত ব্যাচে শেখাবই। কিন্তু যদি আপনার নিজস্ব লেখার একটা স্টাইল থাকে, আপনি লিখতে পারেন ফ্রি রাইটিং এবং
আপনার তথ্যটা যদি জানা থাকে, এমসিকিউ এর বেস যদি ভালো থাকে, তাহলে আপনি রিটেনে খুব ভালো করবেন। কিন্তু যাদের এমসিকিউ বেস খারাপ প্লাস লিখাও ভালো, বোঝেন না কিভাবে লিখতে হয়, ফ্রি হ্যান্ড লিখতে পারেন না, তাদের কিন্তু খুব টাফ হয়ে যাবে। তো লিখিততে ভালো করার জন্য এমসিকিউর বেস ভালো থাকা লাগবে, প্লাস লিখিততে হ্যান্ড রাইটিংটাও ভালো হওয়া লাগবে। হাতের লেখা যে অনেক চমৎকার হতে হবে তা নয়, তবে একটা স্পষ্ট পড়া যায় এরকম রিডেবল একটা ডকুমেন্ট হলেই হলো আপনার লিখিত খাতাটা। এরপরে চলে যায় ব্যাখ্যা। কোনো ব্যক্তির নিজ নাম স্বাক্ষরও জালিয়াতির শামিল হবে। এখন আমি নিজের নাম স্বাক্ষর করছি যেখানে স্বাক্ষর দেওয়ার কথা না, এই স্বাক্ষর দিয়েও কিন্তু আমি সেটা জালিয়াতি করতে পারি। তো এইভাবেও জালিয়াতি করা যাবে না। ব্যাখ্যা: কাল্পনিক বা মৃত ব্যক্তির নামে তার জীবদ্দশায় সম্পাদিত হয়েছিল মর্মে পূর্ববর্তী তারিখ দিয়ে দলিল প্রস্তুত করানো জালিয়াতি হবে। পূর্ববর্তী তারিখ, এই শব্দটা বাংলা এর ইংরেজি করলে আপনারা ভালো বুঝতে পারবেন। ব্যাক ডেটেড। তো একটা স্ট্যাম্প 2024 সালে কেউ একজন কিনলো, কিন্তু সেখানে পিছনে ব্যাক ডেটেড দিয়ে দিচ্ছে। মনে করেন 2 বছর আগে কেনা হয়েছে বলে 2022 সালে দিয়ে, যে স্ট্যাম্প ভেন্ডার তার সাথে প্রতারণা করে ব্যাকডেটে একটা স্ট্যাম্প সংগ্রহ করলো। অথবা কিছু কিছু যারা প্রতারক আছে, জালিয়াতির সাথে জড়িত থাকে, তারা অতিরিক্ত স্ট্যাম্প কিনে রাখে। এ ধরনের অনেকে আছে যারা দলিল লিখক। এদের মধ্যে আমি স্পষ্ট বলছি, কিছু দলিল লেখক, সবার কথা বলছি না, অল্প কিছু দলিল লেখক, কিছু মুহুরি, এরা জালিয়াতির উদ্দেশ্যে কিছু অতিরিক্ত দলিল কিনে রাখে, যেটা 3-4 বছর পরে ব্যাকডেটেড হয়ে যাবে। তখন সেইটা কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে ব্যবহার করবে, তখন সেটা ব্যাকডেটেড হয়ে যাবে। এই ব্যাকডেটেড দলিল কি, আশা করি যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন, আমি বুঝিয়ে দেব। তবে মোটামুটি সবাই বোঝার কথা। তো কাল্পনিক বা কোনো মৃত ব্যক্তির নামে তার জীবদ্দশায় সম্পাদিত হয়েছে। মনে করেন একজন ব্যক্তি মারা গেছে 2021 সালে, 2024 সালে এসে তার নামে একটি দলিল তৈরি করা হচ্ছে, তার মৃত্যু হওয়ার কিছুদিন আগে সেটা সম্পাদন হয়েছে বলে ব্যাকডেট দিয়ে, যে সে জমি লিখে দিয়েছে বা সে উইল করে গেছে, এই ধরনের একটা দলিল তৈরি করা হচ্ছে। সেটাও কিন্তু একটা বড় মাপের জালিয়াতি। কোনো লোন বা ঋণপত্রে 10,000 টাকার স্থানে একটি শূন্য যুক্ত করে টাকার অঙ্ক পরিবর্তন করলে তা জালিয়াতি হবে। তার মানে যেখানে 10,000 টাকা আছে, একটি শূন্য বসালে তো 1,00,000 টাকা হয়ে যাবে। এখন আমি লোন গ্রহণ করলাম 10,000 টাকা, যার কাছ থেকে লোন গ্রহণ করলাম সেই কোম্পানি বা সেই ব্যাংক সেখানে 1,00,000 টাকা বসিয়ে রাখলো, তাহলে তো মাথাই নষ্ট। মানে 10,000 টাকা নিয়ে যিনি ঋণ গ্রহীতা, তাকে 1,00,000 টাকা দিতে হবে, এর সাথে আবার তো সুদ সুদ অ্যাড হবে 15,000 থেকে 22,000 টাকা। তার মানে 10,000 টাকা নিয়ে তাকে দিতে হবে 1,15,000 বা 1,22,000 টাকা। তাহলে এটা তো বড় ধরনের জালিয়াতি। প্রতারণামূলক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে অন্যের ব্যবসা প্রতিষ্ঠানের সিল বিনা অনুমতিতে ব্যবহার করলে তা জালিয়াতি হবে। একটা প্রতিষ্ঠানের সিল আমি ব্যবহার করছি আমার কাজে, একটা সিল এবং সিগনেচারের কিন্তু অনেক মূল্য আছে। আমরা অ্যাডভোকেট হিসেবে সেটা খুব ভালোই ফিল করি। আমাদের যে সিল এবং আমাদের যে সাইন, এটার কিন্তু অনেক মূল্য আছে। তো এইটা যদি কেউ ব্যবহার করে আমাদের অনুমতি ছাড়া, তাহলে সেটা কিন্তু জালিয়াতি হবে। অন্যের ফাঁকা চেক কুড়িয়ে পেয়ে তাতে প্রতারণামূলকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে টাকার অঙ্ক বসালে তা জালিয়াতি হবে। ফাঁকা চেকে এই যে কি বসানো হচ্ছে, টাকার অঙ্ক বসানো হচ্ছে, 1,00,000, 2,00,000, 5,00,000, যা খুশি বসাচ্ছে। তাহলে এই চেকটা তো একটা ডকুমেন্ট, এবং ডকুমেন্টে লিখছে। আমি বারবার বলছি, লিখিত বিষয় হতে হবে, অলিখিত কিন্তু জালিয়াতি হয় না। মালিকের স্বাক্ষরকৃত ফাঁকা চেক প্রতারণামূলকভাবে ভিন্ন ও লাভবান হওয়ার উদ্দেশ্যে টাকার অঙ্ক বসালে তা জালিয়াতি হবে। এগুলো কিন্তু উদাহরণ থেকে আমি তুলে দিয়েছি সংক্ষেপে। এখান থেকে যদি উদাহরণ আসে আপনারা আশা করি উত্তর করতে পারবেন। ডিটেল উদাহরণ দিইনি, দিলে নোট বড় হয়ে যাচ্ছিল তাই। অন্যের নামের হুন্ডি প্রতারণামূলকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিজ নামে ব্যবহার করলে তা জালিয়াতি হবে। এখন এই যে লাইনটা, এটা যদি উদাহরণ দেখি, আপনারা যদি আগ্রহ হয় মূল বইটা উদাহরণ যদি দেখেন, লেখা আছে যে বিয়ের নামের একটি হুন্ডি প্রতারণামূলকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্যবহার করলো নিজ নামে, তাহলে জালিয়াতি করলো। এভাবে আসবে আশা করি। মূল যে ফ্যাক্ট সেটা আমি তুলে দিয়েছি। উদাহরণ আকারে যদি প্রশ্ন আসে তাহলে আপনারা পারবেন আশা করছি।
প্রতারণামূলকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে কোনো উইল, ওসিয়ত বা দানপত্র কেটে পরিবর্তন করলে তা জালিয়াতি হবে। তাহলে উইল বা ওসিয়ত বা দানপত্র একই জিনিস, কেটে যদি পরিবর্তন করে তাহলেও কিন্তু একটা ভালো মানের জালিয়াতি হবে। তাহলে এই জালিয়াতির আমরা সংজ্ঞা জানলাম 463-তে। 463-তে জালিয়াতি হওয়ার কারণে মিথ্যা দলিল প্রণয়ন করাটা মাস্ট। মিথ্যা দলিল প্রণয়ন তিন উপায়ে হতে পারে, সেটা 464-তে আছে, এবং 464-র আন্ডারে দুইটা ব্যাখ্যা আছে এবং বেশ কিছু উদাহরণ আছে, সেগুলো আমি দিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাই জালিয়াতি করলে কোন ক্ষেত্রে কোন পরিস্থিতিতে কি সাজা হবে। ধারা 465-তে জালিয়াতির শাস্তি, সাধারণভাবে জালিয়াতির শাস্তি 2 বছর। 466, আদালতের নথিপত্র, সরকারি রেজিস্টার, যেমন কারো জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধনের জন্ম তারিখ কেটে কম বেশি করলে, বিবাহ, যে কাবিননামা বা রেজিস্টার, বিবাহর কাবিননামার সার্টিফাইড কপি থাকে সাধারণ ব্যক্তির কাছে, বর বা কনে বা তার কোনো পক্ষে, কিন্তু যে মূল ভলিউম, যে বুক, যে রেজিস্টার, সেটা কিন্তু কাজী সাহেবের কাছেই থাকে। তো সেখানে মূল জায়গায় যদি পরিবর্তন করা হয়, এই পরিবর্তনটা সাধারণত পুরুষ বা মহিলা করতে পারে। মহিলা অনেক সময় আহ, কাজী সাহেবকে কিছু অর্থ দিয়ে যে দেনমোহরের পরিমাণ সেটা কিন্তু বাড়িয়ে নেয় অনেক সময়। আছে 10 লক্ষ আসে, আছে মনে করেন 1 লক্ষ টাকা, শূন্য বসে 10 লক্ষ করে দিল, বা 1 কে 2 করে দিল, তাহলে 1 লক্ষ 2 লক্ষ হয়ে গেল। এরকম অনেক সময় হয়, হয়ে মামলা করে বেশি মোহরানা লাভের আশায়। তারপরে আর পুরুষটা অনেক সময় করে কি, মোহরানা কমিয়ে ফেলে যখন দেখে আর সংসার হবে না, এই পরিস্থিতিতে। মৃত্যু বা সৎকার, তো মৃত্যু সনদ থাকে, যেমন জন্ম সনদ থাকে মুসলমান বা হিন্দু সবারই মৃত্যু সনদ থাকে। সব সৎকার বলতে যারা হিন্দু, তাদের যে চিতায় পোড়ানো হয় মৃতদেহ, সেটাকে সব সৎকার বলা হয়। চিতায় পোড়ানো যেটা, সেটারও কিন্তু একটা সার্টিফিকেট বা সনদ থাকে ইত্যাদি। এগুলো কিন্তু সবগুলোই কি, আমরা যদি সাক্ষ্য আইন পড়ি সেটাতে আমরা পাবলিক অ্যান্ড প্রাইভেট ডকুমেন্ট একটি চ্যাপ্টার আছে। তো এটা কিন্তু একটা, এগুলো সবগুলোই পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল। এই সরকারি দলিল যদি কেউ টেম্পার করে বা জালিয়াতি করে, এছাড়াও আম মোক্তারনামায় বা পাওয়ার অফ অ্যাটর্নিতে ইত্যাদিতে জালিয়াতি যদি করে, তাহলে শাস্তি 2 বছর থেকে বেড়ে 7 বছর হয়ে যাবে, এবং অর্থদণ্ডটা কি হয়ে যাবে, মাস্ট হয়ে যাবে। অর্থদণ্ডটা মাস্ট, প্লাস অর্থদণ্ড। 467, মূল্যবান জামানত বা উইল ইত্যাদি জালিয়াতির শাস্তি 10 বছর। 68, প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির শাস্তি 7 বছর। 69, মানহানি করার উদ্দেশ্যে জালিয়াতির শাস্তি 3 বছর। তাহলে দেখেন ক্ষেত্র বিশেষে শাস্তি কম বেশি হচ্ছে, এটা আপনাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। খুব চমৎকার ভাবে অল্প কথায় আমি শাস্তিগুলো উল্লেখ করে দিয়েছি, সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি যেন খুব সহজে আপনারা মনে রাখতে পারেন। আপনারা চাইলে এগুলো আবার ছক আকারেও মনে রাখতে পারেন। এখানে দেখেন যে 469-এ তিন 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারণে, এর সাথে কিন্তু প্লাস অর্থদণ্ড আছে। তো শুধু 7 বছর হলেই যে প্লাস অর্থদণ্ড হবে, এটা মানে সব ক্ষেত্রে সঠিক নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে 7 বছরের উপরে গেলে প্লাস অর্থদণ্ড হয়। কিন্তু দেখেন এখানে 3 বছর প্লাস অর্থদণ্ড আছে, এটা একটু ব্যতিক্রমের মতন। তো যেখানে অর্থ রিলেটেড, সেখানে অর্থদণ্ডটা মাস্ট অনেক সময় হয়, মানে শ্যাল লাইবেল ফর ফাইন, শ্যাল দেওয়া থাকবে, মানে অবশ্যই অর্থদণ্ডটা দিতে হবে, উভয় দণ্ড দিতে হবে। 470, জাল দলিল বা ফর্জ ডকুমেন্ট, এখানে সংজ্ঞা দেওয়া আছে। 470-এ জাল দলিলের সংজ্ঞা দেওয়া আছে, সমগ্র বা আংশিকভাবে জালকৃত কোনো মিথ্যা দলিলকে বোঝাবে। দেখেন আমি ছোট্টভাবে লিখে দিয়েছি যে পুরো দলিল বা আংশিকভাবে জাল করা হয়েছে এরকম দলিলকেই জাল দলিল বলা হবে। এটা 470-এ জাল দলিলের সংজ্ঞা দেওয়া আছে। এটা কোনো শাস্তির বা সাজার ধারা না, এটা কিন্তু সংজ্ঞার ধারা। তাই আমি এখানে লিখে দিয়েছি সংজ্ঞার এটা, যেন এক লাইনে দেখেন, এটা আপনারা বুঝতে পারবেন। যদি প্রশ্ন আসে জাল দলিলের সংজ্ঞা কত ধারায় দেওয়া আছে, 470। জাল দলিল কি,
সমগ্র বা আংশিকভাবে জালকৃত দলিলকে জাল দলিল বলা হয়, বা জালকৃত মিথ্যা দলিলকে জাল দলিল বলা হয়। 471-এ কোন জাল দলিলকে খাঁটি হিসাবে ব্যবহার করণের শাস্তি কি? জাল দলিল কিন্তু সেটা খাঁটি বা আসল দলিল হিসাবে ব্যবহার করার শাস্তি দলিলটি জালিয়াতির শাস্তির অনুরূপ হবে, মানে জালিয়াতি করলে যে শাস্তি সে শাস্তি। 465-তে আমরা দেখলাম 2 বছর, এই 2 বছর হবে। তো এখানে উল্লেখ করে দিয়েছে দলিলটি জালিয়াতি শাস্তির অনুরূপ হবে, অর্থাৎ 465 ধারার অনুরূপ শাস্তি হবে 2 বছর। 477 মূল্যবান জামানত বা উইল বা দত্তক পত্র। দত্তক বলতে অ্যাডপশন, হিন্দুদের ক্ষেত্রে অ্যাডপশনটা বৈধ, মুসলমানদের মধ্যে অ্যাডপশন কোনো আইন নেই। তো কোনো দত্তক পত্র বা অ্যাডপশন করা হয়েছে কোনো নিঃসন্তান বা সন্তান আছে এরকম ব্যক্তি অনেক সময় কোনো ছেলে বা মেয়েকে দত্তক নেয়, তো এই দত্তক একটা ডকুমেন্ট তৈরি করতে হয়। এই ডকুমেন্ট কেউ যদি প্রতারণামূলকভাবে বাতিল বা বিনষ্টকরণ করে, কোনো উদ্দেশ্যেই করবে, এটা করলে 7 বছর সাজা হবে। 77-এ মিথ্যা হিসাব প্রণয়নের শাস্তি। কোনো ব্যবসায়ীরা দেখছে, মনে করেন যে বাকির খাতা থাকে, হাল খাতা তৈরি করে, তো এখানে যদি একটু অতিরিক্ত লিখে রাখে, লেনদেনের বিষয়টা একটু অতিরিক্ত লিখে রাখে গ্রাহককে ঠকানোর উদ্দেশ্যে, বা যে কোনো হিসাবের কথা যদি আমরা বলি, তো হিসাব যদি কি করে, মিথ্যা হিসাব মানে কম বেশি করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে হিসাবটাকে টেম্পার করা হয়েছে, তাহলে সেটা 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড হবে। তো এই ছিল জালিয়াতি সংক্রান্ত ধারাগুলো। এরপরে আমরা চলে যাব অপর একটি নতুন আহ, বিষয়, সেটা হচ্ছে 478 ট্রেডমার্ক। ট্রেডমার্কের বাংলা আমরা ট্রেডমার্কই পড়বো। সংজ্ঞা কি? কোনো পণ্য কোনো বিশেষ ব্যক্তির উৎপাদিত বলে বোঝাবার জন্য ব্যবহৃত চিহ্নকে ট্রেডমার্ক বলে। তাহলে দেখেন আমি আন্ডারলাইন করেছি কতটুকু, কোনো পণ্য কোনো ব্যক্তির, কোনো বিশেষ ব্যক্তির উৎপাদিত, কোনো পণ্য কোনো বিশেষ ব্যক্তির উৎপাদিত বলে বোঝাবার জন্য ব্যবহৃত যে চিহ্ন সেটাই হচ্ছে ট্রেডমার্ক। আর ঠিক পরের ধারা 479-তে সম্পত্তি চিহ্ন বা প্রপার্টি মার্ক। ট্রেডমার্ক এবং প্রপার্টি মার্ক সামান্য পার্থক্য আছে, এখানেও সংজ্ঞা দেওয়া আছে। কোনো অস্থাবর সম্পত্তি কোনো বিশেষ ব্যক্তির সত্ত্বাধীন, মানে এই সম্পত্তির মালিক কে, এটা বোঝাবার জন্য যে চিহ্ন সেটা হচ্ছে প্রপার্টি মার্ক। কিন্তু এই পণ্যটা কারা উৎপাদন করে, কোন কোম্পানি উৎপাদন করে, বা কোনো কোম্পানির পক্ষে কোনো ব্যক্তি উৎপন্ন করে, সেটা বোঝাতে ট্রেডমার্ক। তো ট্রেডমার্ক এবং প্রপার্টি মার্কের মধ্যে সামান্য পার্থক্য আছে, এটা কিন্তু প্রশ্ন এসেছিল 23 সালে। এই যে সামান্য যে কয়েকটি শব্দ আন্ডারলাইন করে দিলাম, এতটুকু মনে রাখলেই হয়ে যাবে। কোনো পণ্য কোনো বিশেষ ব্যক্তির উৎপাদিত, মানে প্রোডাকশন কে করছে, কোনো কোম্পানি না কোনো ব্যক্তি প্রোডাকশন করছে, প্রোডাকশন প্রমাণ করার জন্য যে চিহ্ন সেটাই হচ্ছে ট্রেডমার্ক। আর এটার মালিক কে, কার সত্ত্বাধীনে আছে, এটা বোঝাবার জন্য যে চিহ্ন সেটা হচ্ছে প্রপার্টি মার্ক। এটা হচ্ছে বেসিক পার্থক্য। 2-3 নম্বরের জন্য লিখিত প্রশ্ন পার্থক্য চলে আসতে পারে এই দুইটি পার্থক্য, মানে দুইটি প্রশ্নের মধ্যে, দুইটি বিষয়ের মধ্যে ট্রেডমার্ক এবং প্রপার্টি মার্কের মধ্যে পার্থক্য কি, এভাবে প্রশ্ন চলে আসতে পারে 2 বা 3 নম্বরের মধ্যে, অথবা এমসিকিউ জড়িয়ে প্রশ্ন চলে আসতে পারে। ক্লিয়ার ধারণা থাকলে আশা করি যেভাবে আসুক না কেন এমসিকিউ বা রিটেনে উত্তর করতে পারবেন। 482 মিথ্যা ট্রেডমার্ক বা সম্পত্তি চিহ্ন ব্যবহারের শাস্তি 1 বছর। 483 অপরের ব্যবহৃত ট্রেডমার্ক বা সম্পত্তি চিহ্ন জালকরণের শাস্তি 2 বছর। 484 এটা কিন্তু অহরহ প্রচুর হয়। যারা একটু ভালো কোম্পানি, যাদের প্রোডাক্ট বেশি সেল হয়, তাদের ট্রেডমার্ক তো নকল অনেক হয়। এই নকল হয় মানে এই যে এগুলো জাল করা বা জালিয়াতি করা। সরকারি কর্মচারীর ব্যবহৃত চিহ্ন জালকরণের শাস্তি। তো সরকারি যে কর্মচারী তার একটা কি চিহ্ন থাকবে, সিল থাকবে, সিলমোহর থাকবে, সেটা যদি কেউ কি করে, জাল করে, অনূর্ধ্ব 3 বছর। 489 কারেন্সি নোট বা ব্যাংক নোট জালকরণের শাস্তি। তো কোনো ব্যাংক নোট বা কোনো স্ট্যাম্প, সেখানে যে সরকারি স্ট্যাম্প থাকে, সরকারি স্ট্যাম্প আবার 2 ধরনের হয়,
একটা হচ্ছে নন জুডিশিয়াল, যেটা সাধারণ পাবলিকদের দলিল তৈরি করার উদ্দেশ্যে তৈরি করা হয়। একটা জুডিশিয়াল, দুই দুই নম্বর হচ্ছে জুডিশিয়াল। এই দুই নম্বর যেটা জুডিশিয়াল, সেটা কিন্তু আমরা কোর্ট ফি হিসাবে সাকসেশন মামলা, উইল প্রবেটের মামলা এবং যে কোনো সিভিল মামলা ফাইলিং করার সময় কোর্ট ফি যে প্রদান করতে হয়, 5,000, 10,000, 20,000, এরকম বড় বড় কোর্ট ফি যেহেতু, ছোট ছোট 20 টাকা দামের যে কোর্ট ফি, আমরা ছোট কোর্ট ফি থাকে যেগুলো আমরা ব্যবহার করি বেল বন্ডে, তারপরে আমরা ব্যবহার করি ওকালতনামায়, তারপরে পিটিশনে। তো এগুলো দিয়ে কিন্তু আমি যদি 20,000 টাকা বা 50,000 টাকার কোর্ট ফি দিতে চাই, তাহলে তো মানে খুবই একটা বিড়ম্বনার বিষয়, এতগুলো ছোট ছোট কোর্ট ফি কিভাবে জমা দিব। তো এই কোর্ট ফি দেওয়ার নিয়ম হচ্ছে জুডিশিয়াল যে স্ট্যাম্প, সেগুলোর মাধ্যমে কোর্ট ফি দেওয়া হয়। একটাতেই হয়তো বা 10,000 বা 20,000 টাকার বা 50,000 টাকার একটা পেজ চলে আসতে পারে এরকম। তো বিভিন্ন মানের হয়। এখানে সেগুলো জুডিশিয়াল কোর্ট ফি, কোর্ট ফি হিসাবে ব্যবহার করার জন্য। তো এই যে স্ট্যাম্পের কথা বলছি, সেটা জুডিশিয়াল হোক বা নন জুডিশিয়াল হোক, অথবা ব্যাংকের নোট, আমরা সাধারণত বলি টাকা জাল করেছে। তো টাকা জাল করার ইংরেজি হচ্ছে কাউন্টার ফেইটিং। মনে রাখবেন, জাল করার ইংরেজি হচ্ছে কাউন্টার ফেইটিং। নট, আমরা কপি করা বলা যাবে না, তারপরে ফরজারি করা বলা যাবে না, এটাকে বলা হবে কাউন্টার ফেটিং। কাউন্টার ফেটিং বলতে হুবহু নকল করাকে কাউন্টার ফেট বলা হয়। কাউন্টার পার্ট থেকে কাউন্টার ফেইটিং শব্দটা আসছে। হুবহু আরেকটা কপি তৈরি করা, সেটাকে বলা হয় কাউন্টার ফেইটিং বা জালকরণ। যদি কারেন্সি নোট বা ব্যাংক নোট করা হয় কাউন্টার ফেইটিং বা জাল, তাহলে 10 বছর সাজা হতে পারে, অনেক বড়, প্লাস অর্থদণ্ড। যেহেতু অর্থ রিলেটেড, তাই অর্থদণ্ডটা অবশ্যই। 489 বি, জাল বা নকল কারেন্সি নোট বা ব্যাংক নোট আসল বলে ব্যবহারের শাস্তি। কোথাও সেটা ব্যবহার করলেও 10 বছর। 489 সি, জাল বা নকল কারেন্সি নোট বা ব্যাংক নোট দখলে রাখার শাস্তি। কেউ যদি দখলে রাখে, ব্যবহার করার উদ্দেশ্যেই তো দখলে রাখবে, দখলে রাখলেও কিন্তু শাস্তি হবে 7 বছর। 489 ডি, নোট জালকরণের যন্ত্র তৈরি বা দখলে রাখা। তো যন্ত্র তৈরি করছে, কোনো নোট জালকরণের যে প্লেট দরকার হয়, প্লেট, এই প্লেটগুলো যদি তৈরি করে বা দখলে রাখে, তাহলে কিন্তু এটা অনেক বড় শাস্তি। কারণ জালকরণের সে কারখানা কি করছে, অপারেট করছে। তো এখন আর প্লেট তৈরি করা হয় না, এখন কি তৈরি করে, এখন ডিজিটাল হয়ে গেছে, কম্পিউটার এবং প্রিন্টারের মাধ্যমে করে। হয়তোবা এখন আর আগের মতো প্লেট অ্যানালগ হয় না, এখন ডিজিটালি প্রিন্ট করে নিচ্ছে। তো সেই প্রিন্টারটাও কিন্তু এই যন্ত্র হিসাবে কাজ করবে, যেটা জাল নোট তৈরি করার কাজে ব্যবহার করা হচ্ছে। তাহলে কিন্তু অনেক বড় শাস্তি, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা 10 বছর সশ্রম কারাদণ্ড হতে পারে, প্লাস অর্থদণ্ড। তো এইভাবে আমরা অষ্টদশ অধ্যায়, মানে 18 অধ্যায় শেষ করলাম। 18 অধ্যায়ে আমরা জানতে পারলাম জালিয়াতি কি, অর্থাৎ ফরজারি কি, ফলস ডকুমেন্ট কি, ব্যাংক নোট জালিয়াতি সম্পর্কে জানতে পারলাম, ট্রেডমার্ক জানতে পারলাম, প্রপার্টি মার্ক জানতে পারলাম। এবার আমরা 19 অধ্যায়, এখানে সিলেবাসে নেই, বিধায় এই অধ্যায় হতে কোনো ধারা পড়ার প্রয়োজন নেই। চাকরির চুক্তি ভঙ্গ, এটা সিলেবাসে নাই। আমরা আপনাদেরকে কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছি সাবজেক্টের শুরুতেই। প্রতিটা সাবজেক্টের, 7টি সাবজেক্টের সিলেবাস আছে, দেখবেন এই অধ্যায়টাই নাই, তাই এটা আমাদের পড়ার দরকার নেই। 20 অধ্যায়, ধারা 493 থেকে 498, বিবাহ সংক্রান্ত অপরাধ, অফেন্সেস রিলেটিং টু ম্যারিজ। এই এটা কিন্তু সিলেবাসে আছে, যদিও এখান থেকে খুব একটা প্রশ্ন আসার সম্ভাবনা নাই, কম। কারণ এই আইনে মামলা হয় না, মামলা পারিবারিক আইনে হয়, সিভিল ম্যাটার হয়ে যায়। কেউ যদি দ্বিতীয় বিবাহ করে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া, তাহলে এটা পারিবারিক আইনে মামলা হয়, এই পেনাল কোডে আর মামলা হয় না। তো খুব একটা ব্যবহার নাই, যেহেতু বাতিল হয়নি, একটু পড়ে রাখা ভালো, বলা যায় না প্রশ্ন চলে আসতে পারে। 493, বিবাহের বাহানায় কোনো নারীর সম্মতিতে সহবাস করলে পুরুষটির শাস্তি। কেউ যদি বিবাহের বাহানায় অন্য নারীর সাথে সহবাস করে, যেটা প্রকৃতপক্ষে তার স্ত্রী নয়, তাহলে অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড মাস্ট। এক্ষেত্রে মেয়েটির বয়স 14 বছরের নিচে হলে তার ধর্ষণ হবে। তার মানে 14 বছরের নিচে হলে সেই মেয়েটি সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য কিন্তু পারমিশন দেওয়ার জন্য কি না, যোগ্য না।
তাই সেটা সে তার সম্মতিতে হোক আর অসম্মতিতে হোক সেটা রেপ হিসাবে ট্রিট হবে। আর তার বয়স যদি 14-র বেশি হয় তাহলে সেইটা এই ধারার অপরাধ হবে। কিন্তু বাস্তবে এই ধারায় যদি অপরাধ করে ফেলে তবুও বিয়ের বাহানায় ধর্ষণ করেছে বলে রেপ কেসই হচ্ছে বর্তমানে। এই ধারায় কিন্তু মামলা হয় না যে বিয়ের আহ, প্রলোভন দেখিয়ে রেপ করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে। এইভাবেই নারী শিশু আইনের মামলা হচ্ছে। তো এই ধারাটার বাস্তবে আর প্রয়োগ নাই, তবু আমরা জেনে রাখবো। 494, স্বামী বা স্ত্রী জীবদ্দশায় স্বামী বা স্ত্রী কর্তৃক পুনরায় বিবাহকরণের শাস্তি। স্বামী বেঁচে আছে বা স্ত্রী বেঁচে আছে, তো এক এক পুরুষ তার আগের স্ত্রী আছে, সেই স্ত্রী থাকা অবস্থায় তার অনুমতি ছাড়া যদি আবার আরেকটি বিবাহ করে তাহলে কিন্তু এই ধারার অপরাধ হবে। অথবা এই স্ত্রীর ক্ষেত্রে এটা প্রযোজ্য, তার স্বামী আছে, স্বামীর কথা অন্য একটি পুরুষের কাছে গোপন করে অন্য পুরুষকে যদি আবার বিয়ে করে, মানে একাধিক স্বামী গ্রহণ করে কোনো স্ত্রী, যেটা ইসলামেও পারমিট করে না। পুরুষের ক্ষেত্রে তো 4 স্ত্রী পর্যন্ত ইসলামে পারমিট করে। তো এটা যদি অনুমতি ছাড়া হয় তাহলে কিন্তু কি হবে, এই 494 ধারার অপরাধ হবে, 7 বছর কারাদণ্ড হতে পারে। তবে এই ধারার ব্যতিক্রম আছে। এই যে ইসলামে যে মুসলমানকে 4টি স্ত্রী গ্রহণের পারমিশন দিয়েছে সেটার জন্যই এই ব্যতিক্রমটা নিয়ে আসা হয়েছে ইসলাম ধর্মকে। অর্থাৎ যে ধর্মে একাধিক স্ত্রী গ্রহণের যে রেওয়াজ আছে, রীতি আছে, বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে, সেইটাকেই কানেক্ট করার জন্য এই 3টি ব্যতিক্রম এখানে রাখা হয়েছে। পেনাল কোডটা যখন তৈরি হয় তখন এইটা বিবেচনা করেই যে পার্সোনাল ল বা ধর্মীয় আইনকে মাথায় রেখে এই ব্যতিক্রমটা করা হয়েছে। স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় স্বামী বা স্ত্রী কর্তৃক পুনরায় বিবাহকরণ, বিবাহ করা যাবে, অপরাধ হবে না। যেমন 7 বছর সঙ্গী নিখোঁজ, একজন হাজবেন্ডের তার ওয়াইফ 7 বছর ধরে নিখোঁজ হয়ে গেছে, এখন ওয়াইফের পারমিশন সে কি করে নিবে? বেঁচে আছে না মরে গেছে জানা যাচ্ছে না। সেই অবস্থায় 7 বছর যদি নিখোঁজ থাকে স্ত্রী, সে আবার আরেকটা বিয়ে করতে পারবে। তদ্রূপ ভাবে যদি স্বামী নিখোঁজ থাকে, স্ত্রী ধরে নেবে তার স্বামী হারিয়ে গেছে বা আর ফিরে আসবে না বা মৃত্যুবরণ করেছে, তাহলে স্ত্রীটাও আবার পুনরায় স্বামী গ্রহণ করতে পারবে, আবার বিবাহ করতে পারবে। পূর্বের বিবাহ বাতিলের পর, তার মানে আগের বিবাহটা ডাইভোর্স বা তালাকের মাধ্যমে বাতিল করে পরে আবার বিবাহ করতে কোনো বাধা নাই। পূর্বের স্ত্রীর সাথে চুক্তির মাধ্যমে অর্থাৎ স্ত্রী সম্মতিতে। 3 নম্বর পয়েন্টে কিন্তু মুসলমানের ক্ষেত্রে প্রযোজ্য, যে আগের স্ত্রী যদি পারমিশন দেয় আরেকটা বিবাহ করার জন্য, সেটা লিখিত হোক বা মৌখিক হোক, একটা চুক্তি থাকবে। তবে লিখিত হলেই ভালো হয়, তাহলে সেটা চুক্তি অ্যাকচুয়ালি হয়। তো লিখিত চুক্তি করবে যে আমি পারমিশন দিলাম আমার হাজবেন্ডকে আবার বিবাহ করতে, তাহলে এই 494 ধারায় আর 7 বছর জেলের অপরাধটা হবে না। কারণ স্ত্রী যেহেতু সম্মতি দিচ্ছে, মুসলমানের 4টি পর্যন্ত বিবাহ করতে আর কোনো সমস্যা থাকবে না যদি পারমিশন দেয়। 495, পরবর্তী স্ত্রীর নিকট পূর্বের স্ত্রীর তথ্য গোপনপূর্বক বিবাহকরণের শাস্তি 10 বছর। দেখেন, আগে হলো 7 বছর, মানে স্ত্রীর যেটা বর্তমান স্ত্রীর পারমিশন না নিলে 7 বছর জেল হচ্ছে। আর 495 হচ্ছে নেক্সট যে নতুন বউ, এই নতুন বউয়ের কাছে আগের বউয়ের তথ্য গোপন করলে, অর্থাৎ নিজেকে অবিবাহিত একজন পুরুষ হিসেবে পরিচয় দিয়ে কোনো মেয়েকে যদি বিয়ে করা হয় এবং কাবিননামাতেও যদি উল্লেখ করা হয় যে পুরুষটি অবিবাহিত, তাহলে পরবর্তী স্ত্রীর নিকট পূর্বের স্ত্রীর তথ্য গোপন করা হলো, তাহলে কিন্তু এখানে 7 বছর না 10 বছর, মানে এটা একটি আহ, অবিবাহিত বা নতুন যার সাথে বিবাহ করতে যাচ্ছে এই নারী, তার সাথে প্রতারণা করা একটা শামিল, এই কারণে সাজা বেশি দেওয়া হয়েছে, কেউ যেন এই কাজ না করতে পারে। 10 বছর। 496, প্রতারণামূলক ভাবে মিথ্যা বিবাহ উদযাপনের শাস্তি 7 বছর। এখানে মিথ্যা বিবাহ আবার কিভাবে উদযাপন করা যায়, যেমন অনেক সময় এই যে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক যদি কেউ করে, একটা নিজ এলাকা থেকে দূরে যে কোনো বাসা ভাড়া নিল এবং পরিচয় দিচ্ছে নিজেদের স্বামী স্ত্রী, তো স্বামী স্ত্রী হিসেবে যে পরিচয় দিচ্ছে
এটাও একটা মিথ্যা বিবাহ উদযাপনের মতো হয়। আবার দেখাচ্ছে বিবাহ করেনি কিন্তু এলাকায় ধুমধাম করে অনুষ্ঠান করছে, বোঝাচ্ছে যে আমাদের বিয়ে হয়েছে। তো মানে অ্যাকচুয়ালি বৈধভাবে বিয়ে হয়নি, কিন্তু অন্যদেরকে বোঝানোর জন্য যদি আনুষ্ঠানিকতা পালন করা হয়, সেলিব্রেশনটা যদি তো আমরা পড়ছিলাম 496, প্রতারণামূলকভাবে মিথ্যা বিবাহ উদযাপনের শাস্তি। বিবাহ হয়নি কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছে তারা বিবাহিত। আমরা একটা টার্ম ইউজ করলে এটা আরো ক্লিয়ার হবে। অনেক সময় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে কোনো ফ্ল্যাট বাসা বা কোনো ভাড়া নিয়ে একজন নারী পুরুষ প্রাপ্তবয়স্ক লিভ টুগেদার, এই ধরনের কিছু ট্রেন্ড আছে ইন্ডিয়াতে, বেশি বাংলাদেশেও কিছু আছে। এই লিভ টুগেদার করতে হলে কিন্তু বিবাহের একটা উদযাপন দেখানো লাগে। তো এটাকেই বলা হচ্ছে 496 ধারার অপরাধ, 7 বছর। 497, ব্যভিচার, অ্যাডাল্টারি সংজ্ঞা। তো অ্যাডাল্টারি এইটা কিন্তু পেনাল কোডে এই ধারাটি থেকে প্রশ্ন আসে, এবং এই ধারাটির ব্যবহার কিন্তু এখনো আছে। যদি আহ, আমরা সাধারণ ভাষায় যেটাকে বলি পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা রিলেশনশিপ, তো এটাকে অ্যাডাল্টারি বলা হচ্ছে। ব্যভিচার, ব্যভিচারের যদি অপরাধ কেউ করে এই পেনাল কোডের 497 ধারাতেই কিন্তু মামলা হয় বাস্তবে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। এটা কিন্তু নারী শিশু আইনে এর রিমিডি নাই, এটা রিমিডি এখানেই। কারণ এখানে নারী ও শিশু নির্যাতন বলে কোনো কিছু না, এটা নারী ও শিশু নির্যাতন হয় না। অ্যাডাল্টারি একটা অন্য ধরনেরই অপরাধ, নারী শিশু নির্যাতনের এখানে বিষয় না। এই কারণে এটা নারী শিশু আইনের অন্তর্ভুক্ত না, এটা পেনাল কোডেই এর শাস্তি হয়। হুইভার হ্যাজ সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ এ পার্সন হু ইজ অ্যান্ড whom he knows or has reason to believe to be the wife of another man। তার মানে একজন যে যৌন সম্পর্ক করলো, শারীরিক সম্পর্ক করলো অন্য একটি নারীর সাথে, যে জানে যে সে অন্য একটি পুরুষের স্ত্রী, তার মানে জেনে শুনে অন্য স্ত্রীর সাথে, মানে বিবাহিত একটা মহিলার সাথে যার স্বামী বেঁচে আছে তার সাথে যদি শারীরিক সম্পর্ক করা হয় তাহলে সেটা অ্যাডাল্টারি হবে। উইথাউট দ্য কনসেন্ট অর কনভিনিয়েন্স অফ দ্যাট ম্যান, ওই ব্যক্তির সম্মতি ছাড়া, such sexual intercourse not amounting to the offense of rape, এই ধরনের ইন্টারকোর্স বা শারীরিক সম্পর্ক কিন্তু রেপ হিসেবে গণ্য হবে না, রেপ হিসেবে পরিগণিত হওয়ার জন্য যথেষ্ট না। তবে ইজ গিলটি অফ দ্য অফেন্স অফ অ্যাডাল্টারি, এইটা ব্যভিচার হিসেবে গণ্য হবে। ইন সাচ কেস দ্য ওয়াইফ শ্যাল নট বি পানিশড অ্যাজ অ্যান অ্যাবেটর। তো অ্যাডাল্টারিতে বা ব্যভিচারে প্ররোচনা দেওয়ার জন্য মহিলাটাকে তো কখনো আসামি করা যাবে না, এবং মহিলাটাকে কি করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না, এটা বলাই হয়েছে। তো যদি একটা নারী এবং একটা পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, ধর্মীয় আইন কি বলছে সেইটা এখানে কিন্তু প্রতিফলিত হয়নি। 497 বলা হচ্ছে মহিলাটাকে কোনো কিছু করা যাবে না, বিচার করা যাবে না, মামলাও হবে না তার নামে, কিন্তু পুরুষটার বিচার হবে। তবে এই মামলাটা ওই মহিলার স্বামী বাদী হিসেবে মামলা করতে পারবে, অথবা ওই মহিলার স্বামীর পক্ষে অন্য কেউ মামলা করতে পারবে। এটা সংক্ষেপ করলে যেটা হয়, কোনো স্ত্রীলোকের সম্মতিতে কিন্তু তার স্বামীর বিনা সম্মতিতে যৌন সঙ্গম ব্যভিচার হিসেবে গণ্য। ছোট্ট একটি লাইন দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছে। এক্ষেত্রে প্ররোচনাকারী হিসাবে স্ত্রীটির শাস্তি হবে না, তার মানে মহিলাটার কোনো শাস্তি হবে না। ব্যভিচারকারী পুরুষটির শাস্তি 5 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। এই যে 5 বছর, এটা দেখবেন অনেক বেয়ার অ্যাক্ট যেটা আছে বাংলাতে কিন্তু 7 বছর লেখা আছে ভুল করে, কিন্তু ইংলিশটাতে কিন্তু 5 ইয়ার্স লেখা আছে। অনেকে আবার আগের ব্যাচে কমপ্লেন করেছিলেন, স্যার এটা তো 7 বছর দেওয়া আছে আপনার নোটে 5 বছর। তো আপনাদেরকে অনুরোধ করব আপনার ইংলিশটা দেখেন, 5 ইয়ার্স দেওয়া আছে, কিন্তু অনেক সময় বেয়ার অ্যাক্টে যেগুলো চিকন বই, অনেক সময় মোটা বইগুলোতেও কিন্তু বাংলাতে 7 বছর দেওয়া আছে, ইংলিশে ঠিকই 5 ইয়ার্স আছে। তার মানে এটা ট্রান্সলেশনে ভুল আছে অনেক বই, আপনারা এটা সঠিক হবে 5 বছর।
তো এখানে যদি বলতে চাই যে এই মামলার ভিকটিম কে, 497 ধারায় ভিকটিম কিন্তু ওই পুরুষটি, যার স্ত্রীর সাথে অন্য কেউ সম্পর্ক করছে। কারণ এখানে তার সংসার ভেঙে যেতে পারে। সে দেখাচ্ছে যে স্ত্রী যদি ব্যভিচারে লিপ্ত হয়, সে মানসিকভাবে কষ্ট পাবে, সে ব্যক্তিগতভাবে ছোট হয়ে যাবে, পারিবারিক সামাজিকভাবে ছোট হয়ে যাবে। তার মানে তার সম্মানহানি হবে। এই কারণে এখানে ভিকটিম হচ্ছে ওই হাজব্যান্ড, যার ওয়াইফ এই ঘৃণ্য কাজে লিপ্ত হচ্ছে। এই কারণে তিনি যেহেতু ভিকটিম, তাই তিনি বাদী হয়ে মামলা করতে পারবেন, বা তার পক্ষে তিনি যাকে পারমিশন দিবেন তিনি মামলা করতে পারবেন। শুধুমাত্র ওই পুরুষটির বিরুদ্ধে মামলা করা যাবে। তাহলে এখানে ভিকটিম হচ্ছে হাজবেন্ড, আর অ্যাকিউজড বা আসামি হবে শুধুমাত্র ওই পুরুষটি, ব্যভিচারকারী। 498, কোন বিবাহিতা নারীকে প্রলুব্ধকরণ, অন্যত্র, দুঃখিত, কোন বিবাহিতা নারীকে প্রলুব্ধকরণ, অন্যত্র অন্যত্র গমন বা আটককরণের শাস্তি। তাহলে কোনো বিবাহিতা নারীকে প্রলুব্ধ করা হচ্ছে, এই যে ব্যভিচারের প্রিপারেশনের স্টেজ, এটা আর কি ব্যভিচারের আগের একটা স্টেজ। ব্যভিচার করার উদ্দেশ্যে যদি তাকে ফুসলানো হয়, প্রলুব্ধ করা হয়, বা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় জোর করে হোক, জোর করে নিয়ে গেলে তো সেটা কিডন্যাপ হবে, জোর করে না, এটা এই যে প্রতারণামূলক ভাবে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয়, এবং নিয়ে যদি আটকে রাখা হয়, তাহলে কিন্তু সেটা শাস্তি একটু কম হবে, 2 বছর। তো এই ছিল এই যে বিবাহ সংক্রান্ত অপরাধ। অ্যাডাল্টারি কিন্তু বিবাহ সংক্রান্ত অপরাধ। এখন একজন এসে আমাকে বলেন তো, অ্যাডাল্টারি কেন বিবাহ সংক্রান্ত অপরাধের এই 49 অধ্যায়ের আন্ডারে এই সেকশনটাকে রাখা হলো, 497 সেকশনটাকে কেন এটা অ্যাডাল্টারি বিবাহ সংক্রান্ত অপরাধের আওতাভুক্ত হলো, এই ক্যাটাগরির কেন? কে ব্যাখ্যা দিবেন? লাইনে আসেন। আচ্ছা, মহিউদ্দিন ভাই নতুন স্টুডেন্ট, ওনাকে আগে সুযোগ দিলাম। মহিউদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। এটা হচ্ছে আসলে অ্যাডাল্টারি, এটা তো বেসিক্যালি বিবাহ সংক্রান্ত একটা অপরাধ। কারণ বিবাহিত নারীদের সঙ্গে যদি কোনো ধরনের অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়, সেক্ষেত্রে এই অপরাধটা হয়। তার মানে নারীটি বিবাহিত হতে হবে, এটা একটা মানে ভাইটাল পয়েন্ট, একটা কন্ডিশন। বিবাহিত নারী ছাড়া অ্যাডাল্টারি হবে না। কারণ অবিবাহিত নারী জি, হলে সেটা কি হতে পারে, রেপ হতে পারে। হ্যাঁ। জি, তো বিবাহিত নারী হতে হবে, এটা একটা পয়েন্ট। আর যদি বিবাহিত নারী সে যদি তার নিজের স্ত্রী হয়, তাহলে তার অ্যাডাল্টারি হতো না, সেটা তো পারমিটেড হতো। তার মানে নিজের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করলে তার সমস্যা নাই। তো এই কারণে বিবাহটা এখানে ভাইটাল পয়েন্ট। এই কারণে এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক। তার মানে এটা বলতে পারি যে অফেন্স এগাইনস্ট ম্যারিজ, এই ধরনের একটা বিষয়। তো এই কারণে এটার আওতাভুক্ত করা হয়েছে। তো এটা ইসলামে জিনা শব্দ ব্যবহার করা হয়, যে জিনা। তো এটা করলে কিন্তু সৌদি আরবে যে শরিয়া আইন, সেখানে ওই স্ত্রী এবং পুরুষ দুইজনকেই কিন্তু মাটির নিচে গলা পর্যন্ত পুঁতে ফেলা হয়, এবং তাদেরকে পাথর নিক্ষেপ করে কিন্তু যতক্ষণ পর্যন্ত না মরে মরে যাচ্ছে, মৃত্যুবরণ করছে, ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করা হয়। এখনো এটা সৌদি আরব এবং অন্যান্য মুসলিম কান্ট্রিতে যারা শরিয়া আইনে চলে, তাদের কিন্তু এখনো চালু আছে। আমাদের দেশে 497। একাবিংশ অধ্যায় 499 থেকে 402, 502, এখানে আছে মানহানি বা ডিফামেশন। মানহানির জন্য আলাদা একটা ডেডিকেটেড অধ্যায় আছে, একাবিংশ অধ্যায় বা 21 অধ্যায়। তো মানহানি, এখান থেকে লিখিত প্রশ্ন আসার ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বিগত 2টি বছরে। ধারা 499 মানহানির একটি সংজ্ঞা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে, হুইভার বাই ওয়ার্ডস আইদার স্পোকেন অর ইন্টেন্ডেড টু বি রিড, মানে মুখে বলছে বা এমন কোনো লিখা বা চিহ্ন ব্যবহার করছে যেটা পড়া হবে, অর বাই সাইন অর বাই ভিজিবল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ
ভিজিবল রিপ্রেজেন্টেশন মানে কোনো কিছু দেখতে মানহানিকর মনে হবে এরকম। মেক্স অর পাবলিশড বাই ইম্পিউটেশন কনসার্নিং এনি পার্সন, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কনসার্ন করে কোনো কিছু করছে, ইন্টেন্ডিং টু হার্ম অর নোয়িং অর হ্যাভিং রিজন টু বিলিভ দ্যাট সাচ ইম্পিউটেশন উইল হার্ম। যে ইম্পিউটেশন শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, মানহানির জন্য ইম্পিউটেশন শব্দটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। অনেকটা মানহানি ইম্পিউটেশনের সিনোনিমাস, অর্থাৎ সমর্থক শব্দের মতন। দ্য রিপুটেশন অর such person is said except in the cases hereinafter expected to defame that person। তো এখানে বাংলা করলে সহজে যেটা হয়, ইংলিশটা দিয়ে দিয়েছি কারণ ইংলিশ বাক্য তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, আমিও করছি। ধীরে ধীরে আমার ইংলিশ বাক্য তুলে দিয়ে প্রশ্ন করার প্রবণতা বাড়বে। তো আমি কিছু কিছু সেকশন ইংলিশ পড়ে দিচ্ছি, কিছু কিছু সেকশনে হয়তো বা পড়বো না, তবে আপনাদের অবশ্যই পড়তে হবে কারণ ইংলিশ সেন্টেন্স তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে। যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তি বা ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা নষ্ট হবে মর্মে অবগত হয়ে কথিত বা পাঠের জন্য, যেটা পড়া হবে, লিখিত চিহ্ন দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে কোনো কার্য করে তবে তা মানহানি হিসেবে গণ্য হবে। এখানে আমরা ব্যাখ্যা দেখছি। ব্যাখ্যা এক, মৃত ব্যক্তির পরিবার ও আত্মীয় স্বজনদের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে মৃত ব্যক্তির নিন্দাকরণ মানহানি হবে। ব্যাখ্যা দুই, কোম্পানি সমিতি বা অনুরূপ ব্যক্তি সমাবেশের সম্বন্ধে নিন্দাকরণ মানহানি বলে গণ্য হবে। ব্যাখ্যা তিন, বিদ্রূপমূলক প্রকাশিত নিন্দা মানহানি বলে গণ্য হবে। ব্যাখ্যা চার, যদি না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তির নৈতিক বা বুদ্ধিবৃত্তিক গুণাবলী, বর্ণ, পেশা, প্রসিদ্ধি নষ্ট করে তবে তা মানহানি বলে গণ্য হবে না। ব্যাখ্যা এক দুই তিনে মানহানির কথা বলা হচ্ছে, আর ব্যাখ্যা চারে যে এই ক্ষেত্রে মানহানি হবে না সেটাও আবার একটু ব্যতিক্রম বলে দিচ্ছে। আমরা এবার ইলাস্ট্রেশন গুলো পড়ে নিব। ইলাস্ট্রেশনে কি বলছে দেখা যাক। উদাহরণগুলো, জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে বিদ্রূপের অভিব্যক্তিতে এ বলে, জেড একজন সৎ ব্যক্তি, সে কখনো বি এর ঘড়ি চুরি করতেই পারে না। এখন যদি না কোনো ব্যতিক্রমের আওতাভুক্ত হয় এটি মানহানি হবে। এই 499 ধারায় মানহানির 10টি ব্যতিক্রম আছে। তো সেই ব্যতিক্রমের কথা বলা হচ্ছে, যদি ব্যতিক্রমের আওতায় না পড়ে এটা তাহলে অবশ্যই মানহানি হবে। মনে করেন যে 10-12 জন বন্ধু আছে বা ক্লাসমেট আছে, তাদের মধ্যে একজনের ঘড়ি চুরি হয়ে গেছে। এখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, এই এই ঘড়িটি চুরি হতে দেখেছো বা কে ঘড়ি চুরি করেছে বলে তুমি মনে করছো। কারো যদি মত চাওয়া হয়, এখন এ উঠে বলে যে আহ, জেড তো ঘড়ি চুরি করতেই পারে না, কারণ জেড খুব সৎ মানুষ। এখন এতজনের নাম থাকতে জেড এর নাম কেন নিবে? তার মানে ইনডিরেক্টলি জেড যে চুরি করেছে এটা বোঝানোর উদ্দেশ্যে ইঙ্গিত করছে, এটা বিদ্রূপ ভাবে হয়তোবা এক্সপ্রেশনটা এরকম যে জেড সে তো খুব সৎ ব্যক্তি, সে কি আর ঘড়ি চুরি করবে বিয়ের? তো এইভাবে একটু বোঝানোর চেষ্টা করছে, তার মানে সে বোঝানোর চেষ্টা করছে জেডি ঘড়ি চুরি করেছে ইনডিরেক্টলি। এটা কিন্তু মানহানি হবে কারণ চুরির অপবাদ দেওয়া হচ্ছে তাই। বিয়ের ঘড়ি কে চুরি করেছে মর্মে এ কে জিজ্ঞাসা করা হলে জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে এ জেড এর প্রতি ইশারা করে। তো এর আগে হলো মুখে বলে দিল যে জেড তো সৎ ব্যক্তি, যে বিয়ের ঘড়ি চুরি করতেই পারে না। এবার এ কে
কে জিজ্ঞাসা করা হলো, সে আর মুখে কিছু না বলে ইশারা করে দেখাই দিচ্ছে, ওই যে জেড বসে আছে, ওই চুরি করেছে, মানে এভাবে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে ওই চুরি করেছে। এই যে ইশারা করে দেখাই দিল, এটাও মানহানি হবে, কারণ এখানে ইশারা করা হচ্ছে। সংজ্ঞার মধ্যে কিন্তু ইশারা বা সাইনের কথা বলা আছে। পরে উদাহরণ, জেড বি এর ঘড়ি চুরি করেছে মর্মে বিশ্বাস করাবার অভিপ্রায়ে জেড বি এর ঘড়ি চুরি করে পালিয়ে যাওয়ার দৃশ্যপটের একটি চিত্র আঁকে। এখন দেখেন, প্রথমে বলেই দিল যে জেড ঘড়ি চুরি করতেই পারে না, সে সৎ। তাও এখানে তাকে ইঙ্গিত করা হচ্ছে, জেডকে চোর বানানোর চেষ্টা করা হচ্ছে। পরে এ জেড এর দিকে আঙ্গুল তুললো, পরে উদাহরণে। এবার দেখেন, একটা হাতের চিত্র এঁকেছে। চিত্রটা খুব সুন্দর হোক আর অসুন্দর হোক, চিত্র দ্বারা বোঝাচ্ছে যে এই জেড এর হাতে একটা ঘড়ি আছে এবং সে চুরি করে পালিয়ে যাচ্ছে, এরকম একটা সিনারি বা একটা দৃশ্যপট দেখা যাচ্ছে, এরকম একটা চিত্র এঁকেছে। তো এটাও কিন্তু মানহানি হবে। তাহলে মানহানি করা অনেক ভাবে সম্ভব। এরপর আমরা মানহানি বলে আহ কোনো কার্য গণ্য হবে হবার ক্ষেত্রে 10টি ব্যতিক্রম আছে। তার মানে এই 10টি ব্যতিক্রমের মধ্যে পড়লে মানহানি হবে না, এই 10টি ব্যতিক্রমের বাইরে হলে গা মানহানি হবে। তার মানে কারো সম্পর্কে মানহানিকর তথ্য দিলেই সেটা মানহানি হয় না, ব্যতিক্রমের আওতায় পড়তে পারে। মানহানি করার যদি প্রয়োজন হয়, সেটা মানহানি করতে হবে যদি মানহানি হওয়ার যোগ্য হয় সে ব্যক্তি। যেমন, নিম্নলিখিত কার্যাবলীর দ্বারা কোনো ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ হলেও তা মানহানি হবে না। ব্যতিক্রম এক, জনকল্যাণে সত্য দোষারোপ মানহানি নয়। এখন একজন ব্যক্তি প্রতারণা করে, এখন আমি একটা এলাকায় বললাম যে এই ব্যক্তি এই এলাকায় প্রবেশ করে প্রতারণা করছে মানুষের সাথে, আপনারা এর দ্বারা কিন্তু প্রতারিত হতে পারেন, আপনারা সাবধান হয়ে যান। এখন আমি একটা ব্যক্তির নামে তাহলে কি করলাম, দুর্নাম ছড়িয়ে দিলাম না, তার সম্মানহানি হবে না? এখন সে আসলেই যদি প্রতারক হয়, আমি যদি সত্যি সত্যি তার বিরুদ্ধে দোষারোপ করি, কারণ সে যদি প্রতারণা করার তার রেকর্ড থাকে, এর আগে তার বিরুদ্ধে মামলা হয়েছে, প্রমাণ হয়েছে, বা তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যদি সত্যি হয়, এরকম সত্যি দোষারোপ যদি করা হয় এবং সেটা সবার উপকারের জন্য যদি করা হয়, জনকল্যাণে করা হয়, তাহলে অবশ্যই সেটা মানহানি হবে না। কমন সেন্সেই তো বোঝা যাচ্ছে, বাস্তবে তো এরকম অনেক হয়। এখন কোন দোকানদার যদি দেখাচ্ছে যে ভালো মাল বিক্রয় করে না, মানুষ তো বলবেই ভাই ওই দোকানে যাওয়ার দরকার নাই, ওর দোকানে ভালো মাল পাওয়া যায় না। তো এটা কিন্তু 1 নম্বর ব্যতিক্রমের আন্ডারে পড়বে। তাহলে ওই দোকানদার কিন্তু তার নামে মামলা করতে পারবে না যে তুমি আমার দোকানে দুর্নাম করছো কেন। ব্যতিক্রম দুই, জনকল্যাণে জনগণের প্রতি কোন সরকারি কর্মচারীর আচরণ সরল বিশ্বাসে প্রকাশ মানহানি নয়। সরকারি কোনো কর্মচারী সে যদি কোনো জনগণের প্রতি এমন একটা আচরণ করছে যেটা আসলে মানুষের ক্ষতি করছে, তো জনকল্যাণে এই আচরণটা যদি প্রকাশ করে দেওয়া হয় যে এই লোক হতে সাবধান, সে সরকারি কর্মচারী ঠিকই, সে সরকারি কর্মকর্তা ঠিকই, কিন্তু সে কিন্তু এইভাবে ক্ষতি করছে মানুষের, অতএব আপনারা সাবধান হয়ে যান, এটাও মানহানি হবে না। ব্যতিক্রম তিন, গণসমস্যার গণসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সরল বিশ্বাসে প্রকাশ মানহানি নয়। যেমন, আমরা কিছুদিন আগে একটা ভাইরাল বিষয় জানি যে ডাক্তার সাবরিনা বলে একজন মহিলা, ইনি করোনার সময় করোনা টেস্ট করার নামে ফেক রিপোর্ট দিচ্ছিলেন। তো এই যে গণসমস্যা, করোনার সময় একটা বড় একটা এপিডেমিক শুরু হলো, অনেক বড় একটা সমস্যা, এই সমস্যার সময় ওই যে সাবরিনা, উনি এবং ওনার যে ক্লিনিক, ওনার যারা সহকারী, সবাই মিলে যে কাজটি করলো, এটা কেউ জানতে পেরে যদি সেটা প্রকাশ করে দেয়, সেটা নিশ্চয়ই মানহানি নয়। ব্যতিক্রম চার, আদালতের কার্যক্রমের প্রতিবেদন বা রিপোর্ট প্রকাশ মানহানি নয়। আদালত একটি রিপোর্ট দিয়েছে বা আদালত একটি রায় দিয়েছে, সেটা যদি প্রকাশ করে দিই, সেই রিপোর্টে লেখা আছে একজন চুরি করেছে বা একজন রেপ করেছে বা একজন মার্ডার করেছে, তো তার তো সম্মান যাবেই। কিন্তু যেহেতু আদালতের সেটা বিষয়, সত্যি জিনিসই প্রকাশ করা হচ্ছে, তাই সেটা মানহানি নয়। ব্যতিক্রম পাঁচ, আদালতে নিষ্পত্তিকৃত মামলার দোষ ও গুণ কিংবা সাক্ষী ও অন্যান্য ব্যক্তিদের আচরণ প্রকাশ
মানহানি নয়। একটা মামলা চলাকালীন বাদী বিবাদী সাক্ষী এই কেমন আচরণ করেছে সেটা নিষ্পত্তি হওয়ার পরে, যে মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শেষে প্রকাশ করলে সেটা মানহানি হবে না। কারণ মানহানি হতে হলে সেটা মিথ্যা বিষয় হতে হবে। সত্য কথা দিয়ে মানহানি হয় না, মিথ্যা কথা দিয়ে মানহানি হয়। এ বলে, আমি মনে করি উক্ত বিচারে জেড এর সাক্ষ্য এতটাই স্ববিরোধী যে নিশ্চয় সে বোকা, নয়তো অসৎ। সে বোকা বলেই এরকম কথা বলছে, অথবা সে অসৎ তাই এই ধরনের কথা বলছে। কারণ সে প্রথম দিকে বলল এক কথা, পরের দিকে বলছে আরেক কথা। তার মানে তার কথাই স্ববিরোধী। প্রথমে একটা স্বীকার করছে, পরে আবার সে অন্য কথা বলছে, ওলট পালট কথা বলছে। তার মানে তার আগের বক্তব্যের ভিত্তিতে পরের বক্তব্যটা যে মিথ্যা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই আমি বলতে পারি, আমি মনে করি যে এই কথাটা কেউ বলছে। সাক্ষ্যে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সরল বিশ্বাসে জেডের চরিত্র সম্পর্কে এমন মন্তব্য মানহানি হবে না। ঠিক পরেরটা কিন্তু এর কাছাকাছি। কিন্তু যদি এ বলে উক্ত বিচারে জেড এর বক্তব্যের এতটুকু আমি বিশ্বাস করি না, কারণ আমি জানি সে সত্যবাদী নয়। এখন একজন ব্যক্তি সত্যবাদী নয়। আগের উদাহরণে দেখেন, সে স্ববিরোধী বক্তব্য দিয়েছে, তার মানে তার সাক্ষ্যে প্রথম দিকে এক কথা বলেছে, পরের দিকে আরেক কথা বলেছে। অথবা পুলিশ তার কাছে যখন জিজ্ঞাসাবাদ করে, 161 ধারা ফৌজদারি কার্যবিধি, পুলিশের কাছে এক ধরনের বক্তব্য দিয়েছে, কোর্টে এসে সাক্ষ্য দেওয়ার সময় আরেক ধরনের বক্তব্য দিচ্ছে। তাহলে স্ববিরোধী বক্তব্য। এই কারণে সে যে মিথ্যা কথা বলছে সেটা প্রমাণিত। কিন্তু পরের উদাহরণে উক্ত বিচারে জেড এর বক্তব্যের এতটুকু আমি বিশ্বাস করি না, এই কথাটা আমি কিসের ভিত্তিতে বলছি? কারণ আমি জানি যে সে সত্যবাদী নয়। আমি ডিরেক্ট তাকে সত্যবাদী নয় বা মিথ্যাবাদী বলে কিন্তু একটা অপমানমূলক কথা বলছি। এখানে সে স্ববিরোধী কোনো বক্তব্য দিয়েছে কিনা ইঙ্গিত নাই, তাহলে এটা ডেফিনেটলি মানহানি হবে। যেহেতু সাক্ষ্যে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সরল বিশ্বাসে জেড এর চরিত্র সম্পর্কে এমন মন্তব্য করা হয়নি, তার মানে সে মিথ্যাবাদী নয়, এটা তার ব্যক্তিগত বিশ্বাস। তো ব্যক্তিগত বিশ্বাসের তো কোনো জায়গা নেই আইনে, বিধায় তা মানহানি হবে। এই মুহূর্তে আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। এই দুইটি উদাহরণের মধ্যে বেসিক পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন কিনা? প্রথমটাতে মানহানি হচ্ছে না, পরেরটাতে মানহানি হচ্ছে। এটা বুঝতে না পারলে কিন্তু এখানে ভুল হবে আপনাদের। হ্যাঁ, মহিউদ্দিন ভাই হাত তুলেছিলেন, লাইনে আসেন। যে এখানে দ্বিতীয়টাতে মানহানি হবে, কারণ দ্বিতীয় উদাহরণে যেটা আমি বলা হচ্ছে আমি সেটা হচ্ছে আমি আমি প্রশ্ন করিনি, আমি বলেছি কেউ বুঝতে পারেন, মানে পারেননি কে, বুঝতে না পারলে তাকে প্রশ্ন করতে বলেছি, বুঝিয়ে দিব আরো। তাই বুঝতে পেরেছেন কি আপনি? জি আচ্ছা, বেসিক পার্থক্য তো বুঝতে পেরেছেন, তাই তো? জি আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে কন্টিনিউ করি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটি উদাহরণ। ইংলিশটা আপনারা একটু দেখে নেবেন, নোটে যেহেতু আছে। এখান থেকে কিন্তু এই সেম ধরনের প্যাটার্নের উদাহরণ দিবে। তার মানে উপরেরটাতে কিন্তু তথ্য একটা আছে, ওই তথ্যের ভিত্তিতেই বোঝাই যাচ্ছে যে সে মিথ্যা কথা বলছে। কিন্তু পরেরটাতে কোনো তথ্য নেই, সে নিজে ব্যক্তিগত বিশ্বাসে বলছে, সে সত্যবাদী নয়। এই কারণেই পরেরটা মানহানি হবে। আর যদি এখানে কোনো এলিমেন্ট থাকে যে হ্যাঁ সে মিথ্যাবাদী, সেটা যদি তার কথায় প্রমাণিত হয়, সেক্ষেত্রে এখানেও মানহানি হবে না। ব্যতিক্রম 6, জনগণের অভিমতের জন্য প্রকাশিত কোনো কার্যের গঠনমূলক সমালোচনা মানহানি নয়। জনগণের অভিমতের জন্য প্রকাশিত কোনো কার্যের গঠনমূলক সমালোচনা মানহানি নয়। সাধারণত কোনো বই প্রকাশ করা হলে বা
পেপার পত্রিকায় কোনো সংবাদ বা কোনো প্রতিবেদন প্রকাশ করা হলে, তো জনগণ যখন কোনো অভিমত দিবে এবং এই অভিমত যদি কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি বিশেষের মানহানির জন্য যথেষ্ট হয়, তবুও সেটা মানহানি নয়, কারণ সেটা জনগণের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, জনগণের অভিমত বা মতামত নেওয়ার জন্য। একজন হাত উত্তোলন করেছেন, দেখি তিনি কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, দেবদাস ভাই। দেবদাস ভাই, আপনি লাইন মাইক অন করে কথা বলতে পারবেন। জাস্ট আনমিউটেড টাচ করলেই আপনার। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? শোনা হ্যাঁ, যাচ্ছে? এবার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, হ্যাঁ, বলেন। সালাম স্যার। হ্যাঁ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছে, বলেন। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে, একটা পারিবারিক মামলা। একজন বেশ কি বলে পরিচিত, এবং উনি একজন সৎ মানুষ হিসেবেই পরিচিত এলাকায়, হ্যাঁ। এবং হুম, ওনার বেশ ভালো পরিচিতি আছে। তো ওই হুম, ভদ্রলোকের নামে ওনার স্ত্রী হচ্ছে বিভিন্ন বিষয়ে অভিযোগ করছে যে উনি নেশাখোর, উনি হচ্ছে জুয়া খেলে, উনি হচ্ছে পরনারীতে আসক্ত, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো মূলত সমস্যাটা হলো স্ত্রীরই, হ্যাঁ। এটা আমরা হুম, সবাই জানি। তো সেই হুম। ক্ষেত্রে ওই ভদ্রলোক কি মানহানির কোনো পদক্ষেপ নিতে পারে কিনা? মামলা কি মামলা হয়েছে? কি মানে সেকশনে, কি মামলা হয় আইনে নাই, মামলা হয়েছে? মামলা হয় নাই, ওই স্ত্রী ওনাকে নোটিশ করছে, হ্যাঁ। ও স্ত্রী ওনাকে নোটিশ করছে যে সংসার সে। লিগ্যাল লিগ্যাল নোটিশ, লিগ্যাল নোটিশ। হ্যাঁ, 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 লিগাল নোটিশ না, এটা হচ্ছে হলো ওই যে আপনার এফিডেভিট করে না, হুম। যেটাকে বলে পাওয়ার অফ, ওই যে মানে কি বলে যে আহ, আরে যারা হচ্ছে তালাকের ইয়া করে তালাকের দেয়। তালাকের নোটিশের মাধ্যমে কি এটা করেছে, না আলাদা শুধুমাত্র এফিডেভিট? না, না, আলাদা শুধু এফিডেভিট, তালাকের কোনো নোটিশ না, এটা কোর্ট কর্তৃক কোনো কিছু হয় নাই। মানে ওই যে যারা এই যে ইয়া থাকে, নোটারি পাবলিক, নোটারি নোটারি, পাবলিক। হ্যাঁ, নোটারি পাবলিক, নোটারি হুম। পাবলিকের দ্বারা হচ্ছে সে একটা নোটিশ করছে, হ্যাঁ। তো এখন স্যার আমার হুম। জানতে চাওয়া যে হচ্ছে ওই ভদ্রলোক কি ইচ্ছা করলে ওনার স্ত্রীর বিরুদ্ধে মানহানির ইয়া করতে পারে কিনা, অভিযোগ করতে পারে কিনা? আহ, এখন ওই ব্যক্তি ওনার স্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করতে পারবে। এই যে মানহানি, যে পরবর্তী সেকশন 500, 501, হুম। 502, এই সেকশন গুলোর যে কোনো একটা কার্যকর হবে। আমরা সেকশন গুলো পড়লে বলে দিতে পারবো আপনাকে যে আচ্ছা। কোন মানে এটা সেকশনে। আমরা স্যার সবাই জানি, এটা আমরা ওই আমি বলি, ভদ্রলোকের ব্যাপারটা আমরা সবাই জানি, হ্যাঁ। তো ক্রিমিনাল মামলা করতে পারবেন মানহানি, এবং উনি সিভিল মামলাও করতে পারবেন মানহানি হয়েছে মর্মে। ক্ষতিপূরণেরও আচ্ছা। কিন্তু উনি উনি পেশায় কি করেন ভদ্রলোক? উনি একজন ইয়া টিচার। মানে কোথাকার টিচার? উনি আমার এলাকার টিচার, মানে আমাদের ফরিদপুরের। টিচারের অনেক লেভেল আছে, প্রাইমারি, হাই স্কুল, সরকারি, ডেজিগনেশন সহ বলেন, ডিটেল বলেন। ও আচ্ছা, আচ্ছা, উনি হচ্ছে একজন কলেজ টিচার। কলেজ টিচার, লেকচারার, অধ্যক্ষ, লেকচারার, প্রফেসর? লেকচারার, আচ্ছা, লেকচারার। লেকচারার। তো এখন উনি যেটা করতে পারবেন, ওনার বেতন এবং সামাজিক মর্যাদা, পারিবারিক মর্যাদা, এই ডিটেল হুম, অনুসারে হুম। দেখাচ্ছে যে উনি 10 10 লাখ বা 20 লাখ টাকার ক্ষতিপূরণের মামলা করে দিতে পারবেন, সিভিল মামলা। উভয় মামলা আচ্ছা, করা যাবে, ক্রিমিনালও আচ্ছা করা স্যার। যাবে, সিভিলও করা হ্যাঁ, যাবে। ঠিক আছে? আচ্ছা স্যার, এটা এই মানহানি ক্ষেত্রে, হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার হলো একটু জানতে চাই আপনার কাছে যে এই ধরনের মামলায় এখন সাধারণত ইয়া বলেন। পাওয়া যায় কিনা, মানে খুব ভালো রেজাল্ট হয় কিনা, নাকি স্যার এটা ভালো একটা কিছু হবে না? হবে না কেন? মামলা প্রমাণ করতে পারলে অবশ্যই হবে। না, এটা তো প্রমাণের দায়িত্ব বর্তাবে, যে হলো অভিযোগ করছে তার উপরেই তো এই প্রমাণের দায়িত্বটা বর্তাবে, যে আপনি হ্যাঁ। যে অভিযোগ করছেন আপনার হাজবেন্ডের নামে, এখন এটা আপনি মানে প্রুফ করেন, এটা তো তাকেই না, প্রুফ না, করতে হবে না? না, 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 মানহানি হয়েছে এই বলে তো হুম। আপনি কোর্টের কাছে আসছেন। মানে হ্যাঁ, হ্যাঁ। হাজবেন্ড যেহেতু কোর্টের কাছে যাচ্ছে, হাজবেন্ডকে প্রমাণ করতে হবে মামলা, যে আমার নামে এটা মিথ্যা করছে। হুম। না, সেটা বুঝতে বুঝছি যে আমার পারলাম। নামে একটা মিথ্যা করছে, হ্যাঁ, আমি এখন তো বললাম যে আমার নামে মিথ্যা করছে, কিন্তু যে এ দাবি করছে। বিষয়ে এ হ্যাঁ। বিষয়ে আপনার সাথে ব্যক্তিগতভাবে দিনে কথা হবে। ঠিক আছে? ওকে স্যার, ক্লাস ওকে, দীর্ঘায়িত ওকে, না করে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে, ওকে, ঠিক থ্যাংক আছে? ইউ। আপনি বিকেলে নক দিয়েন, আপনাকে আমি তথ্য দিব। আচ্ছা স্যার, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে স্যার, ওকে। ধন্যবাদ একটা ভালো বিষয় শেয়ার করার জন্য। উনি যেটা বলছেন, আমি আবারও রিপিট করি যে হ্যাঁ, এটা মানহানি হবে, লিখিতভাবে মানহানি হয়েছে ওনার নামে। হুম। তো ভদ্রলোক
সিভিল মামলা করতে পারবেন, ক্রিমিনাল মামলা করতে পারবেন। যেহেতু উনি মামলা করছেন আদালতে এসে দাবি করছেন এটা মানহানি, তো মানহানি হয়েছে এটা প্রমাণের দায়িত্ব বাদীরই, কারণ বাদী মামলা করছে। তো এবার যাই ব্যতিক্রম 7। স্যার 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 আইনত স্যার আরেকটা কথা বলবো, এটার কি কোনো তামাদি আছে? ক্রিমিনাল মামলায় তো কোনো তামাদি নেই। ক্রিমিনাল মামলায় তামাদি নাই, সিভিল মামলায় তামাদি হচ্ছে 3 মাস 90 দিন। 90 দিনের মধ্যে এটা করতে হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। আইনত এখতিয়ার সম্পন্ন ব্যক্তি কর্তৃক তিরস্কার, আইনত এখতিয়ার সম্পন্ন ব্যক্তি কর্তৃক তিরস্কার মানহানি হবে না। এখন যিনি তিরস্কার করতে পারেন তিনি তিরস্কার করেছেন। যেমন কিছুদিন আগে আমাদের আদালতে একটি ঘটনা ঘটেছে। আদালত চলছে, খুবই ম্যাজিস্ট্রেট খুবই ভদ্র, তো ওনার করিডোরে সামনে বারান্দায় দুইজন মুহুরী স্মোকিং করছে, সেটা ম্যাজিস্ট্রেট দেখতে পেয়েছেন। যে বারান্দায় দুজন স্মোক করছে, পুলিশকে পাঠিয়ে দুজনকে নিয়ে এসে কাস্টডিতে ঢুকিয়েছে। ঢুকিয়ে আচ্ছা তাকে অপমান, যে এখানে কোর্ট চলছে, আপনারা সিনিয়র মুহুরী, আপনারা এখানে বারান্দায় স্মোক করছেন, সাধারণ ব্যক্তি যারা আছে তারাও তো করতে পারে, তাহলে আপনি আদালতকে অবমাননা করছেন না। তো অপমান করলেন এবং বললেন যান আপনার জুনিয়র যারা আছে তাদেরকে দিয়ে মানে খবর দেন আপনাদের মুহুরী যে এখানে মুহুরী তো আর বলে না, বলে অ্যাডভোকেটস অ্যাসিস্ট্যান্ট, মানে আইনজীবী সহকারী। আইনজীবী সহকারী বার আলাদা থাকে। তা আপনাদের যে সেক্রেটারি এবং সভাপতি আছে তাদেরকে ডেকে নিয়ে আসেন, তারা মুচলেকা দিয়ে আপনাদের নিয়ে যাবে। তাহলে এই যে অপমান করলো, কে অপমান করলো? ম্যাজিস্ট্রেট অপমান করলো। কেন অপমান করলো? কারণ তিনি অপমান করতে এখতিয়ার সম্পন্ন, তার পাওয়ার আছে অপমান করার জন্য। তাহলে এটা কি হবে না? ওই মুহুরীরা ম্যাজিস্ট্রেটের নামে মানহানির মামলা করতে পারবে না। ক্লিয়ার হলো এই ব্যতিক্রমটা? ব্যতিক্রম 8। ব্যতিক্রম 8, এখতিয়ার সম্পন্ন ব্যক্তির নিকট সরল বিশ্বাসে অভিযোগ উপস্থাপন মানহানি নয়। এখতিয়ার সম্পন্ন ব্যক্তির নিকট সরল বিশ্বাসে অভিযোগ উপস্থাপন মানহানি নয়। এখন কেউ এখতিয়ার সম্পন্ন ব্যক্তির কাছে অভিযোগ করেছে, সেটা আদালত হতে পারে বা কোনো ব্যক্তির কাছে হতে পারে। এই অভিযোগ যদি মানহানিকরও হয় এবং সেটা সরল বিশ্বাসে হয়, সেটা প্রমাণ করতে পারলো না, তাহলেই আহ, মিথ্যা মামলা করেছে এই মর্মে কিন্তু মানহানি যেহেতু হয়নি, মিথ্যা মামলা করলেই সরল বিশ্বাস শব্দটা থাকার কারণে ছাড় পেয়ে যাবে, এই কারণে এটা মানহানি হবে না। ব্যতিক্রম 9, নিজের বা অন্যের বা জনকল্যাণে সরল বিশ্বাসে মিথ্যারোপ বা নিন্দা মানহানি নয়। নিজের বা অন্যের বা জনকল্যাণে সরল বিশ্বাসে মিথ্যারোপ বা নিন্দা মানহানি নয়। সরল বিশ্বাসে যদি মিথ্যা হয়ে যায়, এর আগে আমরা দেখলাম যে সত্য কথা যদি বলা হয়, এখানে আমি বললাম যে মিস্টার এ ভেজাল জিনিসপত্র বিক্রয় করছে, পরে বোঝা গেল মিস্টার এ না, মিস্টার বি করছে, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তো মিস্টার এ তো দুর্নাম হয়ে গেছে, তারপরে এটা মানহানি হবে না, কারণ এটা সরল বিশ্বাসে ভুল হয়ে গেছে। ব্যতিক্রম 10, অন্যের বা জনকল্যাণে জনহিত কল্পে হুঁশিয়ারি দান অর্থাৎ সতর্ককরণ মানহানি নয়। তাহলে অন্যের বা জনকল্যাণে জনহিত কল্পে হুঁশিয়ারি দান, যেটা আমি একটু আগে উদাহরণ দিলাম, কেউ হুঁশিয়ারি করছে এবং যেটা সত্য হুঁশিয়ারি হয়, সবাইকে সতর্ক করে, জনকল্যাণে জনসচেতনতা সৃষ্টি করার জন্য যদি করা হয়, তাতে যদি কারো মানহানি হয়, কারো যদি ব্যক্তিগত বা ব্যবসায়িক ক্ষতিও হয়ে যায়, তাও সেটা মানহানির পর্যায়ে পড়বে না। এই ছিল 10টি ব্যতিক্রম। 2022 সালে একটি এমসিকিউ প্রশ্নে আসছিল যে মানহানির কয়টি ব্যতিক্রম আছে, সংখ্যা জানতে চেয়েছিল 10টি, এই 10টি। তো আমি আমার আগের নোটে কিন্তু এই 10টি ব্যতিক্রম ছিল না, এবার আমি অ্যাড করে দিয়েছি। বলা যায় না কোনটি মানহানির ব্যতিক্রম বা ব্যতিক্রম নয়, এইভাবে প্রশ্ন আসতে পারে। এই পয়েন্টগুলো সংক্ষেপে মনে রাখতে হবে। রিটেনও প্রশ্ন আসতে পারে 10টি ব্যতিক্রম রিলেটেড। ধারা 500, মানহানির শাস্তি জেনারেলি হচ্ছে 2 বছর। মানহানির সকল শাস্তি বিনাশ্রম হবে, সশ্রম হবে না, কারণ খুব লাইট অপরাধ। আর মানহানি সাধারণত সিভিল ন্যাচারের অপরাধ, সিভিলে মামলা করলে বেশি রেমেডি পাওয়া যায়। ক্রিমিনালে মামলা করে দেখাচ্ছে যে এই মামলা প্রমাণ করাটা একটু টাফ হয়,
স্ট্রং এভিডেন্স ছাড়া এই ক্রিমিনাল মামলা প্রমাণ করাটা টাফ হয়। আর ক্রিমিনাল মামলা প্রমাণ করলে আসামির সাজা হবে, কিন্তু বাদীর কোনো লাভ হবে না। আর সিভিল মামলা প্রমাণ করতে পারলে একটা হিউজ অ্যামাউন্টের টাকা পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ক্ষতিপূরণ হচ্ছে। এখন একজন অ্যাডভোকেট, আমি যেমন একজন অ্যাডভোকেট, আমার নামে কেউ যদি মানহানিকর বক্তব্য দেয়, তাহলে তার নামে যদি আমি সিভিল মামলা করি যে আমার ক্যারিয়ার ঝুঁকিপূর্ণ করে ফেলেছে, এই ধরনের একটা দুর্নাম ছড়িয়ে, তো আমি যদি তার নামে 5 কোটি টাকারও মামলা করে ফেলি, এটা রিজনেবল হবে। কারণ আমি অ্যাডভোকেট হিসাবে আমার সারা জীবনে 5 কোটি টাকার বেশি ইনকাম করতে পারি, একটা সম্ভাবনা আছে। তো একজন ডাক্তার যদি আহ, মামলা করে কারো নামে, যে 100 কোটি টাকার যদি মামলা করে, যে 100 কোটি টাকার আমার ক্ষতি করে ফেলেছে এই মানহানিকর বক্তব্য দিয়ে, তাও সেটা রিজনেবল হবে। তার মানে কার প্রফেশনাল প্রোফাইল অনুসারে মানহানির অ্যামাউন্ট কতটুকু হয়েছে ক্ষতি, সেটা নির্ধারণ হতে পারে। তো দাবি করলে আদালত দিবে আসলে আমি দাবি করছি 1 কোটি টাকা, 1 কোটি টাকা দিবে না আদালত 50 লক্ষ টাকা দেবে, সেটা স্ট্যাটাস অনুসারে দিবে এবং মামলা প্রমাণের ক্ষেত্রে দিবে। 501, মানহানিকর বস্তু মুদ্রণ বা খোদাইয়ের শাস্তি 2 বছর, একই শাস্তি সব। 502, মুদ্রণ বা খোদাইকৃত মানহানির বস্তু বিক্রয়ের শাস্তি 2 বছর। দেবদাস ভাই যেটা বললেন, আশা করি সবকিছু ঠিক আছে। তো ক্লাসটি কন্টিনিউ করি। দেবদাস ভাই যেটা বললেন যে একজন লেকচারার কলেজের, তার ওয়াইফ মানহানি করেছে এফিডেভিট পাঠিয়ে। তো এইটা ক্রিমিনাল মামলা করলে 500 ধারায় মামলা হবে। মানহানির শাস্তি, মামলা প্রমাণ করতে পারলে ম্যাক্সিমাম 2 বছর বিনাশ্রম কারাদণ্ড হবে। এছাড়া তিনি তার পারিবারিক স্ট্যাটাস, ওই শিক্ষকের কথা বলছি, এবং কেমন কলেজে উনি কেমন বেতনে চাকরি করছেন তার উপর ডিপেন্ড করে দেখাচ্ছে একটা বড় অ্যামাউন্টের টাকা ক্ষতিপূরণ দাবি করেও কিন্তু ওয়াইফের বিরুদ্ধে মামলা করতে পারে। তবে হ্যাঁ, এটা শিওর হতে হবে যে যেগুলো দাবি করছে সেগুলো সবগুলোই অ্যাকচুয়ালি মিথ্যা। তার মধ্যে যদি সামান্য সত্য থাকে তাহলে কিন্তু মামলা করে লাভ হবে না। ওনাকে ব্যক্তিগতভাবে উনি যদি ইন্টারেস্ট হয়, আমি এটা জানাবো পরে, ওনাকে সময় দেব। তো এরপরে আমরা চলে যাই দাবিংশ অধ্যায়, অর্থাৎ 22 অধ্যায়, 503 থেকে 510, ভীতি প্রদর্শন, বিরক্তিকরণ, ক্রিমিনাল ইন্টিমিডেশন। ভীতি প্রদর্শন করাকে আমরা সাধারণত আরেকটা ইংলিশ থ্রেট করা বলি। তো থ্রেট থ্রেট করা, এটাও ইংলিশ ঠিক আছে, কিন্তু সেটা সাধারণ ইংলিশ। পেনাল কোড অনুসারে ভীতি প্রদর্শনের ইংরেজি হচ্ছে ইন্টিমিডেশন। নাউন, ইনসাল্ট, প্রিজুডিশিয়াল অ্যাক্ট অ্যান্ড অ্যানোয়েন্স। 513, অপরাধমূলক ভীতি প্রদর্শন, ক্রিমিনাল ইন্টিমিডেশন। সংজ্ঞা, হুইভার থ্রেটেন্স, এখানে দেখেন থ্রেট শব্দটা আছে। থ্রেট হচ্ছে নাউন, আর ইন্টিমিডেশন হচ্ছে, থ্রেট হচ্ছে ভার্ব, আর ইন্টিমিডেশন হচ্ছে নাউন। তো হুইভার থ্রেটেন্স অ্যানাদার উইথ any injury to his person, reputation, or property, or to the person or reputation of anyone in whom that person is interested, with intent to cause to alarm to that person, or to cause that person to do any act which he is not legally bound to do, or to omit to do any act which that person is legally entitled to do, as the means of avoiding the execution of such threat, commits criminal intimidation. তো এটা হচ্ছে 503 ধারার ইংরেজিতে যেটা পেনাল কোডের বিআর অ্যাক্টে আছে, সেটা আমি পড়লাম হুবহু। এরপরে এটাকে বাংলা সহজ বাক্যে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে কোনো কার্য করতে বাধ্য করা বা কোনো কার্য হতে বিরত রাখার অভিপ্রায়ে একটি কাজ করতে হবে অথবা কাজ করতে দেব না,
এই ধরনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তিকে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে করবে, একজন অপরাধ করবে, একজন ভিকটিম হবে, তাহলে ব্যক্তির দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি, তাহলে দেহ মানে পার্সন নিজের, তার মানে তার দেহের দৈহিক, বা সুনাম তার রেপুটেশন, অথবা প্রপার্টি তার সম্পত্তির ক্ষতি করার উদ্দেশ্যে আতঙ্কিত করাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বলে। তাহলে অপরাধমূলক ভীতি প্রদর্শন করলে ভিকটিম আতঙ্কিত হয়। ব্যাখ্যা আছে, মৃত ব্যক্তির সুনামের প্রতি হুমকি প্রদান কোনো ব্যক্তির স্বার্থের সাথে সম্পর্কিত হলে তা এ ধারা মতে অপরাধমূলক ভীতি প্রদর্শন হবে। তার মানে একজন ব্যক্তি মারা গেছে, কোনো ব্যক্তির মৃত বাবা সম্পর্কে যদি মিথ্যা কোনো দুর্নাম ছড়ায় এবং ছড়ানোর ভয় দেখায়, তাহলে সেটা ভীতি প্রদর্শন হবে। তার মানে মৃত ব্যক্তি সম্পর্কে কথা বললেও ভীতি প্রদর্শন হতে পারে। উদাহরণ, বি কে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত রাখার অভিপ্রায়, মানে একটি সিভিল মামলা চলছে, সেটা তুলে নেওয়ার জন্য বলছে, বা এই মামলা তুমি উপস্থিত হবে না। বিয়ের বাড়ি পুড়িয়ে দিবে মর্মে এ বি কে হুমকি প্রদান করে যে তুমি যদি সিভিল মামলাটা পরিচালনা করো, এটা যদি উকিলের মাধ্যমে চালাও, তাহলে তোমার বাড়ি পুড়িয়ে দেব। তাহলে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিল, বাড়ি তার পুড়েই দিচ্ছে না, হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, তাহলে এটা ভীতি প্রদর্শন হবে। 406 ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি আছে। ধারা 506, দুঃখিত, ধারা 506-এর ব্র্যাকেটে দেখেন রোমান সংখ্যায় 1 লেখা আছে। এখানে ধারা 506-এ দুইটা পার্ট আছে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1-এ সাজা 2 বছর, শুধুমাত্র সিম্পল ভীতি প্রদর্শন যদি হয় সেক্ষেত্রে 2 বছর। আর পার্ট 2 যেটা, সেটা হচ্ছে ধারা 506-এর 2 ব্র্যাকেটে রোমান সংখ্যার 2 আমরা লিখব, কারণ এদের রোমান সংখ্যার 1, 2 এটা বাস্তবে ব্যবহার হয় কোর্টে, কিন্তু বেয়ার অ্যাক্টে রোমান সংখ্যা কিন্তু দেওয়া নেই। তো আমরা পার্ট 1, পার্ট 2 বোঝাতে এই রোমান সংখ্যা ব্যবহার করে থাকি। অনেক সময় ব্র্যাকেটে অনেকে বাংলায় 1, 2 লিখে, কিন্তু বাংলায় 1, 2 লিখলে সাবসেকশন হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি সাবসেকশন নেই। তাই সাবসেকশনও যেন না বোঝায়, কনফিউশন যেন সৃষ্টি না হয়, তাই সাধারণত প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ বোঝাতে রোমান সংখ্যার 1, 2 ব্যবহার করা হয়। তো দ্বিতীয় অংশ হলে এটা বেড়ে 7 বছর হয়ে যাবে। তো প্রথম অংশ তো সাধারণভাবে ভীতি প্রদর্শন, দ্বিতীয় অংশ 1 থেকে 4 নং ক্ষেত্রে যে শাস্তি সেটা 7 বছর। এখন 1 থেকে 4 নং ক্ষেত্র কি কি সেটা বাম পাশে আছে, এখানে বোঝানোর স্বার্থে আমি ছক ব্যবহার করেছি। মৃত্যু বা গুরুতর আঘাতের যদি ভয় দেখায় 7 বছর। অগ্নিসংযোগে সম্পত্তি বিনষ্টের ভীতি প্রদর্শন যদি করে 7 বছর। মৃত্যুদণ্ডে বা অনূর্ধ্ব অনূন্য অনূন্য মানে কমপক্ষে 7 বছর কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করার যদি ভয় দেখায় 7 বছর। নারীর সতীত্ব নষ্ট হয়েছে মর্মে নিন্দা আরোপের যদি ভীতি প্রদর্শন করে, তাহলেও সেটা 506-এর দ্বিতীয় অংশের অপরাধ হবে এবং সাজা হবে 7 বছর। 506 ধারায় অনেক মামলা হয়। 323 ধারা সাধারণ আঘাত, এর সাথে 506 জুড়ে দিই আমরা। ছোটখাটো মারামারি হয়েছে, এখনো হুমকি দিচ্ছে, মারামারি করে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে, 506 জুড়ে দিই। এবং খুব সচেতন ভাবে দ্বিতীয় অংশে জুড়ে দিই, যে মেরে ফেলবো, মেরে গুম করে দেবো, কেটে ফেলবো, এরকম ভয় দেখানো হয়। বা প্রতারণার মামলা ধরা পড়ে গেছে, 506 ঢুকিয়ে দিই, মানে একটু কোনোভাবে যদি ঢোকানো যায় 506 ঢোকানোর চেষ্টা করি, বিশেষ করে ফাইলিং এর সময় বাদী পক্ষে। ধারা 507
বেনামি পত্র দ্বারা অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি। বেনামি পত্র বলতে উড়ো চিঠি যেটা বলা হয়, প্রেরকের ঠিকানা যেখানে থাকে না। পূর্বের ধারা অর্থাৎ 506 ধারা শাস্তির অতিরিক্ত 2 বছর শাস্তি হবে। তার মানে এই যে উড়ো চিঠিতে যদি প্রথম অংশের থাকে তাহলে 4 বছর হয়ে যাবে, 2 2। আর দ্বিতীয় অংশের বিষয় যদি থাকে, কেউ যদি উড়ো চিঠি দিয়ে মৃত্যুর হুমকি দেয়, তাহলে 7 2 9 বছরের সাজা হয়ে যাবে। 508 দৈব আক্রোশের বা অভিশাপের ভয় দেখিয়ে বা পরিচিত করে কার্য সম্পাদনের শাস্তি। তুমি যদি এই কাজটি না করো, আল্লাহ তোমারও কিন্তু উপর গজব নাজিল করবে, ভগবান তোমার এই করবে ওই করবে, তুমি সকালবেলা মারা যাবে, এই ধরনের অনেক অভিশাপ দেয়। দৈব আক্রোশ, দৈব বলতে প্রাকৃতিক বা আহ, বিধাতা সংক্রান্ত। তো এই ধরনের যদি কেউ ভয় দেখায় তাহলে সেটাও কিন্তু অপরাধ হবে, 1 বছর অনূর্ধ্ব। 509 নারীর শালীনতার প্রতি শালীনতা হানির লক্ষ্যে কোনো কথা, অঙ্গভঙ্গি বা কার্য, যেটাকে সাধারণত ইফটিজিং বলা হয়। ইফটিজিং 509 ধারায় আছে, 1 বছর বিনাশ্রম কারাদণ্ড ইফটিজিং করলে। 510 প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসদাচরণের শাস্তি। কেউ যদি কোনো নেশাদ্রব্য গ্রহণ করে মাতলামি করে, নিজের বাড়িতে যদি করে, তাহলে সেই নেশাদ্রব্য বা মাদকদ্রব্য আইনে মামলা হবে। কিন্তু সে যদি নেশাদ্রব্য খেয়ে মাতলামিটা যদি প্রকাশ্য স্থানে করে, রাস্তাঘাটে করে বা অন্যের বাড়িতে গিয়ে করে, যার ক্ষতি করছে, মানে এটার মাধ্যমে জনগণের ক্ষতি যদি হয়, সাধারণ ব্যক্তির ক্ষতি যদি হয়, তাহলে 510 ধারাটাও যুক্ত হবে। তার মানে মাদকদ্রব্য সেবনের জন্য আলাদা সেকশন এবং 510 ধারা পেনাল কোডের আলাদা সেকশন, 2 আইনে মামলা হবে। মামলা একটাই হবে। এটা হচ্ছে দণ্ডবিধির বা পেনাল কোডের সর্বনিম্ন শাস্তি, অনূর্ধ্ব 24 ঘন্টা জেল, বিনাশ্রম, অথবা 10 টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দিতে পারে। 10 টাকার বেশি দেওয়ার সুযোগ নাই, অথবা উভয় দণ্ড, হয় 24 ঘন্টা বা 10 টাকা, বা 24 ঘন্টার সাথে 10 টাকা। এটা কিন্তু পেনাল কোডের সর্বনিম্ন একটি পানিশমেন্ট। এরপরে সর্বশেষ অধ্যায়, সর্বশেষ ধারা। এই অধ্যায়ে একটি মাত্র ধারা আছে, ত্রয়োবিংশ অধ্যায় বা 23 অধ্যায়, ধারা 511। অপরাধের উদ্যোগ, অ্যাটেম্প টু কমিট অফেন্সেস। এটা একটি ইনচয়েড ক্রাইম, ইনকমপ্লিট ক্রাইম, যেটা আমরা প্রথম অধ্যায়ে বিন্যাস 2-এ দেখেছি। বাম পাশে ছিল ইনচয়েড ক্রাইম গুলো। মানে এটা করলে প্রকৃতপক্ষে ভিকটিমের এখনো ক্ষতি হয়নি, ক্ষতি করতে গেছে, চুরি করতে গেছে কিন্তু মোবাইল ফোনটা নিতে পারেনি, ভিকটিমের কাছে থেকে গেছে কিন্তু ধরা পড়ে গেছে। আর যদি নিয়ে নেয় তাহলে চুরি হয়ে যাবে, নিয়ে নেওয়ার পরে ধরা পড়লে চুরি, নিয়ে নেওয়ার আগে ধরা পড়লে 511 ধারা। যাবজ্জীবন কারাদণ্ড বা অন্য মেয়াদের কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের প্রচেষ্টার শাস্তি, যখন দণ্ডবিধির অন্য কোনো ধারাতে শাস্তির স্পষ্ট বিধান নেই। যেমন 393 ধারায় দস্যুতার প্রস্তুতির শাস্তির কথা ওই ধারাতে উল্লেখ করা আছে, তাই 511 ধারা প্রযোজ্য হবে না। 307 ধারা অ্যাটেম্প টু মার্ডার, খুনের প্রচেষ্টার শাস্তির কথা বলাই আছে, 511 ধারা প্রযোজ্য হবে না, সেক্ষেত্রে ওই 307 ধারায় প্রযোজ্য হবে। 311 ধারায়, 309 ধারায় অ্যাটেম্প টু কমিট সুইসাইড, সেটার শাস্তির কথা সেখানে বলা আছে, এ ধারায় সেটা হবে না। আশা করি 511 ধারা যদি অ্যাটেম্প টু কমিট অফেন্স, যেটা সেকশন আছেই, ডেডিকেটেড আলাদা সেকশন আছে, শাস্তির কথা বলা আছে, সেই সেকশনেই শাস্তি হবে। কিন্তু যেটা বলা নাই,
যে এটা প্রচেষ্টা করতে গিয়ে ধরা পড়ে গেলে বা ধরা না পড়লেও পরে যদি প্রমাণ হয় সে করেছে, চেষ্টা করেছিল, সেক্ষেত্রে কিন্তু 511 ধারা প্রযোজ্য হবে। এটা শাস্তি যাবজ্জীবন বা উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির অর্ধেক। তার মানে বড় অপরাধ হলে যাবজ্জীবন হবে, অথবা ছোট অপরাধ হলে যে অপরাধটা করলো সেটা যে দীর্ঘতম শাস্তি, যে বলা হচ্ছে অনূর্ধ্ব এত, যে অনূর্ধ্ব 7 বছর, অনূর্ধ্ব 3 বছর, অনূর্ধ্ব 1 বছর, তো সেটার দীর্ঘতম শাস্তির অর্ধেক, মানে ম্যাক্সিমাম যে সাজা দেওয়া যায় সেটার অর্ধেক হবে, হাফ। বা উক্ত অপরাধের ব্যবস্থিত অর্থদণ্ড এবং সেই সাথে, অথবা এখানে বলা হচ্ছে যে কারাদণ্ড না দিলে যদি অর্থদণ্ড দিতে চাই তাহলে সেখানে যে অর্থদণ্ড বলা আছে অর্থদণ্ড সেম সেম হবে, অর্থদণ্ড হাফ না কিন্তু, অথবা উভয় দণ্ড। এখানে আগের নোটে এতটুকুই ছিল, কিন্তু এই নোটে 24 সালের নোটে আরো কয়েকটি লাইন এখানে দিয়েছি 511 ধারাকে একটু স্পষ্ট করার জন্য। শুধুমাত্র অপরাধ সংগঠনের অভিপ্রায়, ইন্টেনশন টু কমিট অ্যান অফেন্স শাস্তির যোগ্য নয়। কোনো অপরাধ করার মনের মধ্যে ইচ্ছা হলো কিন্তু অপরাধটা করতে গেল না, মনে মনে থাকলে তো হবে না, সেটার জন্য কোনো কাজ করতে হবে, তাহলে সেটা কিন্তু অপরাধ নয়। অপরাধ সংগঠনের প্রস্তুতি, প্রিপারেশন টু কমিট অ্যান অফেন্স শাস্তির যোগ্য। প্রিপারেশন নিলে কিন্তু শাস্তি হবে, প্রস্তুতি বানানটা একটু ঠিক করে নেন। অপরাধ সংগঠনের প্রচেষ্টা, অ্যাটেম্প টু কমিট অ্যান অফেন্স শাস্তির যোগ্য, যেটা এই 511 ধারা এবং অন্যান্য কিছু ধারাও আছে এর জন্য। 511 ধারা শাস্তিযোগ্য অপরাধটি একটি অসংহত অপরাধ বা অসম্পূর্ণ অপরাধ, ইংরেজিতে ইনচয়েড ক্রাইম হিসেবে গণ্য হবে। কোন অপরাধের প্রচেষ্টার জন্য দণ্ডবিধিত অন্য কোনো শাস্তির বিধান থাকলে 511 ধারাটি প্রযোজ্য হবে না। একটু আগে আমি সেটা ব্যাখ্যা করেছি। যেমন 307, 309-এ সেখানে অ্যাটেম্পটের জন্য শাস্তি আলাদাভাবে বলাই আছে, তখন আর 500 ধারার কাজ নেই। যেমন 307, 308, 309, 393, 398 ধারায় শাস্তির স্পষ্ট বিধান আছে, উক্ত ক্ষেত্রে 511 ধারাটি প্রযোজ্য নয়। এছাড়া অবশিষ্ট ধারায় শুধুমাত্র দণ্ডবিধিতে সংজ্ঞায়িত অপরাধের প্রচেষ্টা বা প্রস্তুতির জন্য 511 ধারাটি প্রযোজ্য হবে। কেউ যৌতুক দাবি করার চেষ্টা করেছে, অ্যাটেম্প টু কমিট, মানে ডাউরি যে অফেন্স, সেটা যদি চেষ্টা করে, তো যৌতুকের বিষয় তো এই পেনাল কোডের সাথে রিলেটেড না, সেটা আলাদা আইন, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট। তো পেনাল কোডের অন্যান্য যে অপরাধগুলো আছে সেটার চেষ্টা করলে 511 ধারা। আর যৌতুকের দাবির চেষ্টা করেছে, সেটা কিন্তু 511 ধারা দিয়ে সমাধান হবে না, সেটাই বোঝানো হচ্ছে। সেখানে তখন 511 ধারার সাথে কোনো লেনদেন থাকবে না। যেমন চুরির প্রচেষ্টা প্রস্তুতি, অপথে গৃহে প্রবেশের প্রচেষ্টা প্রস্তুতি, মানহানির প্রচেষ্টা প্রস্তুতি, এগুলো কিন্তু 511 ধারায় বিচার হবে। আশা করি 511 ধারাটি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও আজকের ক্লাসের যদি কোনো সমস্যা কারো থাকে, এই মুহূর্তে আপনাদের লাইনে আসার সুযোগ দিয়ে দিচ্ছি সবাইকে। হাত উত্তোলন করার দরকার নেই, জাস্ট যিনি কথা বলবেন তিনি মাইক টাচ করলে অন হয়ে যাবে, আমি সেভাবে সেটিং করে দিচ্ছি। আপনারা কথা বলতে চাইলে এই মুহূর্তে আপনারা টাচ করে কথা বলতে পারবেন। হ্যাঁ, কেউ কথা বলতে চাইলে আপনারা টাচ করে কথা বলেন। হ্যাঁ, মনিরুল ভাই লাইনে এসেছেন, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ভালো আছেন? হ্যাঁ, বলেন। স্যার আমি জানতে চাচ্ছি মানহানির যে মানহানির মামলার সাথে কি অর্থটা কি কম্পালসারি কি? এখানে মানহানির মামলার সাথে এখানে কম্পালসারি না তো, অথবা দেখেন 500, 501, 502, অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড, এইভাবে করা আছে, কম্পালসারি তো নাই।
সিভিল স্যার মামলা মানহানি করলে, সিভিল মামলা যদি করা হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ দাবি করা যেতে পারে। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, আর প্রশ্ন জি আছে স্যার। আপনার? না স্যার। আচ্ছা, স্যার আমার একটা কথা ছিল। আগামী আগামী শুক্রবারে পেনাল কোডের পুরো পেনাল কোডের উপরে 100 নম্বরের একটি মডেল টেস্ট কথা ছিল, সেটা আমি 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছি। এটা ভালো হলো না খারাপ হলো? স্যার ভালো, আমার জন্য ভালো হয়েছে। আর সবার চিন্তা করেই আমি বলেছি, কারণ আপনাদের রিটেন নোটের কাজ করছি, রাত জেগে কাজ করতে লেগে সামান্য ঠান্ডা লেগে সামান্য কাশি হয়ে গেছে, বুঝতে পারছেন। তো রিটেন নোট আশা করি আমি 12 তারিখে দেখা যাচ্ছে যে কুরিয়ার করে দেবো, 14 তারিখ থেকে ক্লাস হবে। অতএব ক্লাস শুরুর প্রথম থেকে রিটেন নোট আপনাদের হাতে থাকবে আশা করি। সেই লক্ষ্যে কাজ চলছে আমার। তো রিটেন নোটের কাজ করব, প্লাস আপনাদের পুরো পেনাল কোডটা শেষ করতে সময় লাগবে। এই উদ্দেশ্যে আমি 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছি, এবং আমি এমসিকিউ এবং রিটেন যে রুটিন উভয়টাই প্রকাশ করে দিয়েছি। এভাবে চলবে। রিটেন রুটিনে শুধু টপিক উল্লেখ করা আছে, কিন্তু টপিকের যে হেডিং সেটা উল্লেখ করা নেই। সেটা নোট থেকে আমি পরে বসিয়ে দেব, অর্থাৎ ডিটেল রুটিন আপনারা পাবেন, 14 তারিখের আগেই পাবেন। বলেন, আর কি প্রশ্ন? স্যার প্রশ্ন না, সেটা হচ্ছে আমি ক্লাসের পরে আপনার সাথে একটু পার্সোনাল আলাপ আছে, আমি হোয়াটসঅ্যাপে ফোন দেবো কিনা আপনার? যদি কালকেই জরুরি হয় আহ, তাহলে দিতে পারেন, আর যদি 2-1 দিন পরেও হয় তাহলে কাল বিকেলে দিলে ভালো হয়, কারণ কথা বলতে কষ্ট হচ্ছে। জি স্যার, কালকে আগামীকালকে বিকেলেই দিব ইনশাল্লাহ। তো প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে। ধন্যবাদ সবাইকে।